দেখেন আজকে হচ্ছে 28শে জুন 2024 শুক্রবার। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচের 84তম ক্লাস এবং সাক্ষ্য আইনের 7ম ক্লাস। আজকে আমরা আলোচনা করব অনুমান বা প্রিজাম্পশন। তো দেখেন, অনুমান আসলে কি, মানে একটা ধারা পড়ে সেটা কি আদালত কি অনুমান করবে, সেটা কি প্রমাণিত বলে ধরে নিবে, নাকি প্রমাণিত বলে ধরে নিতেও পারে, আর সেটা কি কনক্লুসিভ প্রুফ, মানে সেটা কি খণ্ডনযোগ্য নাকি খণ্ডন অযোগ্য, বেশ কয়েকটা বিষয় এসে পড়ে। যেরকম আমি যদি উদাহরণস্বরূপ আপনাদের একটা বলি, আমরা ফৌজদারি কার্যবিধি শেষ করে এসেছি। ফৌজদারি কার্যবিধির 496 ধারায় আছে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন। ওই জায়গায় বলছে যে শেয়াল বি রিলিজড অন বেল, মানে ওই জায়গায় শেয়াল শব্দটা ব্যবহার করছে। তো জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দিতে আদালত বাধ্য। বুঝতে পারছেন? তাহলে ওখানে যেহেতু শেয়াল শব্দটা আছে, ওখানে দ্বিতীয়ত অনুমান করবে, অনুমান করতে কি বাধ্য। 497-তে যদি যাই ফৌজদারি কার্যবিধি, সেখানে বলা হয়েছে যে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন এটা দিবে কি দিবে না আদালতের বিবেচনামূলক ক্ষমতা। ওখানে শেয়াল শব্দটা ব্যবহার করে না, ওখানে মেয়ে শব্দটা ব্যবহার করেছে। তার মানে ওটা দিতেও পারে, নাও দিতে পারে। ঠিক একই ভাবে সাক্ষ্য আইনের কতগুলো বিধান আছে, ওই জায়গায় আদালত কি অনুমান করবে, যে প্রমাণিত, মানে অবশ্যই প্রমাণিত বলে অনুমান করবে, নাকি প্রমাণিত বলে অনুমান করতে পারে, আর কোনটা খণ্ডনযোগ্য কোনটা অখণ্ডন যোগ্য। তো আমরা যদি এই সবটা একটু দেখি আসেন, সব করে দেখি, একেবারে ওই পেজে চলে আসেন, এই পেজে আসেন। অনুমান বা প্রিজাম্পশনের প্রকারভেদ। সাক্ষ্য আইনে অনুমান দুই প্রকার, আন্ডারলাইন করেন। একটা হলো ঘটনা সম্পর্কিত অনুমান, প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, আর একটা হচ্ছে আইন সম্পর্কিত অনুমান, প্রিজাম্পশন অফ ল। তাহলে প্রথমত অনুমানকে ভাগ করেছে দুই ভাগে, একটা হলো ঘটনা সম্পর্কিত অনুমান, প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, আর একটা হচ্ছে আইন সম্পর্কিত অনুমান, প্রিজাম্পশন অফ ল। এরপরে আমরা চলে আসি, দেখেন সাক্ষ্য আইনে অনুমান, সাক্ষ্য আইনে অনুমান প্রিজাম্পশনকে আরো দুইটি ভাগে ভাগ করছে। অর্থাৎ প্রথমে ভাগ করছিল দুই ভাগে, প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, প্রিজাম্পশন অফ ল। এরপরে আরো দুই ভাগে ভাগ করছে। সেটা একটা হচ্ছে দেখেন খণ্ডনযোগ্য অনুমান, রিবাটেবল প্রিজাম্পশন। অর্থাৎ আদালত যেটা অনুমান করলেও সেটা অপরপক্ষ খণ্ডন করতে পারে। কেমনে দেখেন, খণ্ডনযোগ্য অনুমান অর্থ হলো এমন একটি অনুমান সাক্ষ্য প্রমাণ দ্বারা যার বিরুদ্ধতা করা আইন সমর্থন করে, বা যে অনুমান সাক্ষ্য প্রমাণ দ্বারা খণ্ডন করা যায়। যদি কোনো অনুমান সাক্ষ্য প্রমাণ দ্বারা খণ্ডন করা যায় তাকে বলে খণ্ডনযোগ্য অনুমান। যেমন আন্ডারলাইন করবেন, দোষী প্রমাণিত হওয়ার পূর্ব পর্যন্ত ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তি নির্দোষ বলে অনুমান করা। অর্থাৎ যখন কোনো ব্যক্তিকে ফৌজদারি মামলা দায়ের করা হয়, যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে প্রমাণ করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ধরে নেওয়া হবে যে সে হচ্ছে কি নির্দোষ। এটা একটা খণ্ডনযোগ্য অনুমান, কারণ সাক্ষ্য প্রমাণ দিয়ে উক্ত অভিযুক্ত ব্যক্তির দোষ প্রমাণ করা যাবে। দোষ প্রমাণ করতে হলে উক্ত অভিযুক্ত ব্যক্তি যে নির্দোষ সেই সম্পর্কে পূর্বে আদালতের যে অনুমান ছিল তা খণ্ডন বা বাতিল হবে। অর্থাৎ আদালত যে কোনো ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে নির্দোষ প্রমাণ করতে বাধ্য। বুঝতে পারছেন? প্রাথমিকভাবে কি মনে করবে? নির্দোষ। পরবর্তীতে যদি সাক্ষ্য প্রমাণ দ্বারা খণ্ডন করা যায় যে সে আসলেই দোষ করেছে, তখন তাকে দোষী অনুমান করবে। তো খণ্ডনযোগ্য অনুমানে পৃথিবীতে আমাদের সাক্ষ্য আইনে যত জায়গা আছে, শুধুমাত্র একটা অনুমান হলে অখণ্ডনযোগ্য, যেটা আমরা অলরেডি পড়েছি 41 ধারায়। 41 ধারায় ওই যে আপনার চারটা আদালতের রায়, প্রোবেট, ম্যাট্রিমোনিয়াল, ইনসলভেন্সি, আর একটা কি অ্যাডমিরালটি। সো এই এই চারটা আদালতের রায় হচ্ছে আপনার কনক্লুসিভ প্রুফ এবং অখণ্ডন যোগ্য। আর যা যা আছে সবগুলো কি করা যাবে? খণ্ডন করা যাবে। তাহলে অনুমান আমরা একবার পেলাম ঘটনা সম্পর্কিত অনুমান বা আইন সম্পর্কিত অনুমান, এরপরে আরেকবার পেলাম খণ্ডনযোগ্য অনুমান। এরপরে দেখেন অখণ্ডনযোগ্য অনুমান। অখণ্ডনযোগ্য অনুমান কাকে বলে? যা হচ্ছে খণ্ডন করা যায় না। যেমন অখণ্ডনযোগ্য অনুমান ইরিবাটেবল প্রিজাম্পশন, ইরিবাটেবল প্রিজাম্পশন, ইরিবাটেবল প্রিজাম্পশন। অখণ্ডনযোগ্য অনুমান অর্থ হলো এমন একটি অনুমান, আন্ডারলাইন করবেন, সাক্ষ্য দ্বারা যার বিরুদ্ধতা করা আইন সমর্থন করে,
মানে সাক্ষ্য দ্বারা যা আপনি কখনোই খণ্ডন করতে পারবেন না। যেমন দেখেন, 7 বছরের নিম্নবয়স্ক শিশু অপরাধ করতে অক্ষম, এই অনুমানটি কোনো সাক্ষ্য প্রমাণ দ্বারা খণ্ডন করা যাবে না। নট অনলি 7 বছর, কত বছর বলেন এখন, কত, 9 বছরের, 9 বছর বয়সকে কোনো শিশু যে অপরাধী করুক না কেন সেটা অপরাধ বলে গণ্য হবে। আচ্ছা, যতই আপনি প্রমাণ করেন না কেন যে 7 বছরের শিশু একেবারে গলা দাও দিয়ে কুপায় হত্যা করছে, তবুও তারে দণ্ডিত করা যাবে না, কারণ এটা কি, অখণ্ডনযোগ্য। বিকাশ বলেন তো, যে 7 বছরের নিচের কোনো শিশু যদি কোনো কাজ করে, কোনো অপরাধ করে, অপরাধ বলে গণ্য হবে না। দণ্ডবিধির কত ধারায় আছে? সুমন সেন, কত ধারায় আছে? শুনছেন নাকি? আচ্ছা, 82, জি। দেখেন, তাহলে আমরা দেখি, দেখেন তো এই যে যে দুই ভাগে ভাগ করলো, প্রথমে দুই ভাগে ভাগ করলো প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, প্রিজাম্পশন অফ ল, এটা কিন্তু কোনো ধারায় বলে নাই। পরে আবার ভাগ করলো প্রিজাম্পশন রিবাটেবল আর ইরিবাটেবল, এটাও কোনো ধারায় বলে নাই। ধারায় যেটা বলছে সেটা এখন আমরা দেখবো। দেখেন, আমাদের সাক্ষ্য আইনের 4 ধারায় বলা হয়েছে অনুমান হচ্ছে 3 প্রকার। কি কি দেখেন, সাক্ষ্য আইনের 4 ধারায় আন্ডারলাইন করেন, 3 ধরনের অনুমান সম্পর্কে বলা হয়েছে। একটা হলো মে প্রিজুম, একটা হলো শ্যাল প্রিজুম, আর একটা আছে কনক্লুসিভ প্রুফ। কোন বিষয় সম্পর্কে আদালত কি ধরনের অনুমান করবে তা নির্ধারণ করতে দেখতে হবে, বাক্যটিতে আন্ডারলাইন করবেন। মে প্রিজুম ব্যবহার করেছে, নাকি শ্যাল প্রিজুম ব্যবহার করা হয়েছে, নাকি কনক্লুসিভ প্রুফ ব্যবহার করা হয়েছে। তো যদি আপনাকে বলে যে সাক্ষ্য আইনের 4 ধারায় কয় প্রকার অনুমান সম্পর্কে বলা হয়েছে, কয় প্রকার? 3 প্রকার, মে প্রিজুম, শ্যাল প্রিজুম, আর একটা হচ্ছে কি, কনক্লুসিভ। আমরা চলে আসি মে প্রিজুমে। দেখেন, মে প্রিজুম অনুমান করতে পারে, করবে না। কিন্তু মেয়ে বলে না যে, মেয়ে দিয়ে কোনো কথা বললে তো আপনার জোর দিয়ে বলি না, মেবি যেতেও পারি নাকি, বলি মানে, হ্যাঁ। সাক্ষ্য আইনের কোথাও আদালতকে কোনো বিষয়কে মেয়ে প্রিজুম করতে বলে আদালত, আন্ডারলাইন করবেন, বিষয়টিকে প্রমাণিত বলে অনুমান করতে পারে। আন্ডারলাইন করেন, প্রমাণিত বলে কি, অনুমান করতে পারে, যতক্ষণ পর্যন্ত না এটা গোল দেবেন অপ্রমাণিত হয়, অথবা এটাকে প্রমাণ করতে বলা হয়। এটা ধারা আছে। তাহলে কোন বিষয়কে যদি মে প্রিজুমের কথা বলা থাকে, তাহলে সেখানে ধরে নিতে হবে কি বলেন তো, মানে আদালত প্রমাণিত বলে অনুমান করতে পারে, যতক্ষণ পর্যন্ত না এটা অপ্রমাণিত হয়। তো এই মে প্রিজুম সম্পর্কে আলোচনা করছে, এই মে প্রিজুম সম্পর্কে আলোচনা করতে হচ্ছে আপনার ওই ধারা 86, 87, 88, 90, 114। তো মে প্রিজুমের পাশে আপনি লেখেন যে এই যে 86, 87, 88, 90, 90 পর 90 ক লেখেন, 90 ক, 90 ক লেখছেন। আর 90 পরে 90 ক ওই জায়গা না, যে জায়গা আছে সেই জায়গা থাকবেন। 90 ক পাইছেন, এই যে এই জায়গা দেখেন, এই যে 90 পর 90 ক, ঠিক আছে। এখন এই মে প্রিজুমের পাশে লেখেন, এই মে প্রিজুম, এই মে প্রিজুম হচ্ছে ঘটনা সম্পর্কিত অনুমান। মে প্রিজুমের পাশে লিখবেন প্রিজাম্পশন অফ ফ্যাক্ট বা ঘটনা সম্পর্কিত অনুমান, ঘটনা সম্পর্কিত অনুমান এবং খণ্ডনযোগ্য, খণ্ডনযোগ্য। দেখেন, খণ্ডনযোগ্য, ঘুম আসছে, কঠিন ঘুম না হাফিজ, ব্ল্যাক কফি খাওয়াইতে পারলে ভালো লাগতো। খণ্ডনযোগ্য, তাও চিনি ছাড়া, খণ্ডনযোগ্য। তাহলে যদি আপনাকে বলে যে ভাই মে প্রিজম, তো বোঝা গেল মে প্রিজম কি আইন সম্পর্কিত অনুমান না ঘটনা সম্পর্কিত? মে প্রিজম কি খণ্ডনযোগ্য নাকি অখণ্ডনযোগ্য? খণ্ডনযোগ্য। তাহলে এই যে যে ধারাগুলো 86, 87, 88, 90, 90 ক আর কত, 114, এই ধারাগুলো হচ্ছে আদালত কি অনুমান করবে, মে প্রিজম করবে। মে প্রিজম করবে এবং এটা হলো ঘটনা সম্পর্কিত অনুমান, এবং এটা খণ্ডন করা যায়, রিবাটেবল। এবার আমরা আসি শেয়াল প্রিজমে। দেখেন, শেয়াল প্রিজম অনুমান করবে, অনুমান করবে। সাক্ষ্য আইনের কোথাও আদালতকে কোনো বিষয়কে শেয়াল প্রিজম করতে বললে আদালত বিষয়টিকে অবশ্যই প্রমাণিত বলে মনে করবে। দেখেন, অবশ্যই প্রমাণিত বলে মনে
করবে অবশ্যই, অবশ্যই প্রমাণিত বলে মনে করবে। আর আগেরটা কি করতো, প্রমাণিত বলে মনে করতে পারে, যতক্ষণ পর্যন্ত না এটা অপ্রমাণিত হয়। সো শ্যাল প্রিজমের পাশে লেখেন আপনি প্রিজাম্পশন অফ ল, আইন সম্পর্কিত অনুমান, প্রিজাম্পশন অফ ল। শ্যাল প্রিজমের পাশে লিখবেন প্রিজাম্পশন অফ ল, এবং এটাও খণ্ডনযোগ্য মানে রিবাটেবল, এটাও খণ্ডনযোগ্য। তাহলে আমার মনে রাখতে হবে যে মে প্রিজম আর শ্যাল প্রিজমের ভিতর মিল আর অমিল আছে কোথায়। মে প্রিজম হলো অনুমান করতে পারে, আর শ্যাল প্রিজম হলো অনুমান করবে। মে প্রিজম হলো ঘটনা সম্পর্কিত, শ্যাল প্রিজম হচ্ছে কি আইন সম্পর্কিত, তবে উভয়ই খণ্ডনযোগ্য। মে প্রিজমও খণ্ডন করা যায়, শ্যাল প্রিজমও খণ্ডন করা যায়। এখানে দেখেন ধারা বলছে 79 থেকে 89, এটা হবে 79 থেকে 85 লেখেন, 79 থেকে 85, 79 থেকে 85 এবং 105 পাইছেন, 79 থেকে 85। জি, 89, হ্যাঁ 89 হবে, জি 89 হবে, 79 থেকে 85, 89 এবং 105। তাহলে রুবেল সাহেব বলেন মে প্রিজম আর শ্যাল প্রিজমের মধ্যে পার্থক্য কি? এটা অনুমান করবে, অনুমান করবে। আর এটা হচ্ছে আইন সম্পর্কিত অনুমান, আর এটা হচ্ছে কি খণ্ডনযোগ্য উভয়। তাহলে মে প্রিজম বলেন শ্যাল প্রিজম বলেন, দুইটাই হচ্ছে খণ্ডন যোগ্য। এবার আমরা চলে আসি কনক্লুসিভ প্রুফ। দেখেন কনক্লুসিভ প্রুফ, আহ চূড়ান্ত প্রমাণ বা চূড়ান্ত ভাবে প্রমাণিত। এটার পাশে আগে লেখেন আইন সম্পর্কিত অনুমান, আইন সম্পর্কিত অনুমান, আইন সম্পর্কিত অনুমান। আইন সম্পর্কিত অনুমান, এবং এটা হচ্ছে ইরিবিটেবল মানে ইরিবাটেবল মানে অখণ্ডনযোগ্য, খণ্ডন করা যাবে না, খণ্ডন করা যাবে না। যাদের স্যান্ডেল ভিজে যাওয়ার আশঙ্কা আছে ভিতরে এনে পাশে রাখতে পারেন। দেখেন তাহলে আমরা যে প্রকার তিন প্রকার যে প্রিজাম্পশন পেলাম, এই তিন প্রকারের মধ্যে বলেন তো এইভাবে মনে রাখবেন, ইরিবাটেবল কোনটা, কনক্লুসিভ প্রুফ। প্রিজাম্পশন অফ ফ্যাক্ট কোনটা, মে প্রিজম, দেখ ঘটনা সম্পর্কিত হচ্ছে কি মে প্রিজম। আর রিবাটেবল কোনটা কোনটা, মে প্রিজম আর শ্যাল প্রিজম। মনে রাখা খুব সোজা, প্রাথমিকভাবে মনে হইতে পারে জড়াই যাচ্ছে। আপনি মনে রাখবেন যে অনুমান হচ্ছে তিন প্রকার, মে প্রিজম, শ্যাল প্রিজম আর কনক্লুসিভ প্রুফ। তার এখন আমি যদি বলি যে ঘটনা সম্পর্কিত অনুমান কোনটা, শুধুমাত্র মে প্রিজম। আর অখণ্ডনযোগ্য অনুমান কোনটা, শুধুমাত্র কোনটা, কনক্লুসিভ প্রুফ। আর যদি বলে আইন সম্পর্কিত অনুমান কোন দুইটা, তাহলে শ্যাল প্রিজম আর কনক্লুসিভ প্রুফ। এটা আপনার আসার আগে উত্তর দিছি যে উপরের দুই ভাগ হচ্ছে এমনি ভাগ করছে, কিন্তু যদি সাক্ষ্য আইনের তার ধারায় তিন ভাগে ভাগ করছে। উপরের দুই ভাগ কোনো ধারাই বলে নাই, ওটা হচ্ছে আমাদের ব্যাখ্যার সুবিধার্থে, বুঝতে পারছেন। যেরকম ওই যে আমরা যখন কনফেশনে ভাগ করছিলাম তিন ভাগে, প্রথমে তিন ভাগে ওই যে আপনার জুডিশিয়াল, এক্সট্রা জুডিশিয়াল, রেট্রাক্টেড, মনে আছে। আবার ভাগ করছিলাম দুই ভাগে, ইনকালপেটরি আর এক্সকালপেটরি। তো এই দুই ভাগ তিন ভাগে এগুলা কিন্তু কোনো ধারায় বলে নাই, এগুলো হচ্ছে ব্যাখ্যার সুবিধার্থে। জি, তাহলে দেখেন যখন এই আইনের দ্বারা একটি বিষয়কে অন্য বিষয়ের চূড়ান্ত প্রমাণ হিসেবে ঘোষণা করা হয়, তখন একটি বিষয়ের প্রমাণ সাপেক্ষে অন্য বিষয়টিকে আদালত প্রমাণিত বলে আন্ডারলাইন করবেন, অবশ্যই অনুমান করবে। এবং এটাকে অপ্রমাণিত করার জন্য সাক্ষ্য দিতে আদালত অনুমতি দিবে না। এটাকে অপ্রমাণিত করার জন্য কি করবে না, সাক্ষ্য দিতে অনুমতি দিবে না, মানে এটাকে কখনোই খণ্ডন করা যাবে না। ধারা কত, 41 আর 105।
41 আর 112। এখন আমরা বিস্তারিত পরে পড়তেছি, বাট 41 ধারাই হচ্ছে প্রকৃতপক্ষে অখণ্ডন যোগ্য, আর 112 ধারা হলো খণ্ডন যোগ্য, যদিও কনক্লুসিভ প্রুফ, বাট এটা কি করা যাবে, খণ্ডন করা যাবে। আমরা এই পাশে চলে এসে দেখেন, এখানে নতুন যে সংশোধনী এসেছে সেখানে বেশ কতগুলো ধারা যোগ করেছে, তো আমাদের ওই সকল ধারা না পড়লে সমস্যা নাই। আমাদের যেটা জানার দরকার, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো 90 ক। এজন্য আপনাদের 90 কটা ইনক্লুড করেছি, আর বাকি মাঝখানে যা যা আছে এগুলো না জানলেও সমস্যা নাই। দেখেন, তাহলে আমরা মে প্রিজমে চলে আসি। মে প্রিজমে এখানে ছকে দেখেন আহ যে সকল ধারায় অনুমান নিয়ে আলোচনা করা হয়েছে, প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, ঘটনা সম্পর্কিত অনুমান, এবার ঘটনা সম্পর্কিত অনুমান হলো মে প্রিজম, আর মে প্রিজম মানে হলো সেটা কি, রিবাটেবল। আমরা জানি মে প্রিজম ছিল ধারা কত থেকে কত, 86 থেকে কত, 86 থেকে 88, তারপর হলো 90, 90 পর একটা হলো 114। তাহলে আমরা আগে 86 দেখি। বিদেশি বিচার বিষয়ক নথিপত্রের স্বয়ংক্রিয়কৃত নকল সম্পর্কে অনুমান, আন্ডারলাইন করেন। 86 ধারায় বলছে বিদেশি বিচার বিষয়ক নথিপত্রের স্বয়ংক্রিয়কৃত অনুমান। বিদেশি আদালতে মনে রাখবেন, আপনি বিদেশি আদালতের কোন নথি আইনা বাংলাদেশের আদালতে দেখাইছেন, দেখালেন যে ইওর অনার, যে এই বিষয়ে আমাদের মধ্যে একবার নিষ্পত্তি হয়ে গেছে, এটা দেখেন বিদেশি আদালতের রায়, তাহলে আদালত, বাংলাদেশি আদালত এটারে কি বলে অনুমান করবে, মানে যথাযথ বলে অনুমান করতে পারে, মে প্রিজুম করে নাকি। এবং এটা হচ্ছে কি অনুমান, ঘটনা সম্পর্কিত অনুমান, এবং এটা হচ্ছে খণ্ডন যোগ্য। ভিজে গেলে বন্ধ করে দিয়া দেখেন। তাহলে আমার এটা মনে রাখতে হবে যে বিদেশি আদালতের স্বয়ংক্রিয়কৃত নকল কত দ্বারা, 86 দ্বারা। ধন্যবাদ। 87-তে দেখেন পুস্তক মানচিত্র চার্ট, পুস্তক মানচিত্র চার্ট, অর্থাৎ আপনি যদি আদালতে কখনো কোনো পুস্তক দেখান যে ওনার অমুক বইতে এই কথা আছে, অমুক মানচিত্রে এই জিনিস নকশা এরকম আছে, অমুক চার্টে এই কথা বলা আছে, তাহলে আদালত সেটাও মে প্রিজুম করবে, এবং এটা কি করা যাবে, খণ্ডন যোগ্য। তাহলে আমি 86-তে মনে রাখবো বিদেশি আদালতের স্বয়ংক্রিয়কৃত নকল, 87-তে মনে রাখবো কি, পুস্তক মানচিত্র চার্ট। আচ্ছা, 88-তে দেখেন তার বার্তা সম্পর্কে অনুমান, মানে টেলিগ্রাফিক মেসেজ। তার বার্তা মানে কি, টেলিফোনের যে কথা, টেলিগ্রাফিক মেসেজ। তাহলে তার বার্তা সম্পর্কে অনুমান, আদালত কি অনুমান করবে, মে প্রিজম। তারপরে দেখেন, তাহলে আমরা 86-তে পেলাম বিদেশি আদালতের স্বয়ংক্রিয়কৃত নকল, 87-তে পেলাম পুস্তক মানচিত্র চার্ট, 88-তে পেলাম কি, তার বার্তা। 90 ধারা দেখেন, 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান, 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। 30 বছরের পুরাতন দলিল সামনে পড়বো। 30 বছরের পুরাতন দলিল মানে হচ্ছে যে, যে ব্যক্তি ধরেন দখলে আছে, মাসুদ তার জায়গাতে 30 বছর ধরে দখলে আছে, এবং মাসুদ যদি ওই রিলেটেড কোনো ডকুমেন্ট দেখায়, তাহলে ধরে নিবে কি দলিলটা ঠিকঠাক আছে। কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই তাকে, মানে যথাযথ হেফাজত বলছে, যথাযথ হেফাজত মানে হচ্ছে যে আমি মাত্র 1 বছর দখলে আছি, এখন আমি যদি দেখাই তুমি এই দলিলটা 30 বছরের পুরাতন, তাহলে কিন্তু আবার মেয়ে প্রিজম করবে না। মেয়ে প্রিজম করতে হলে ওই জায়গায় যথাযথ হেফাজত, যথাযথ হেফাজত মানে কি, যে ব্যক্তি কত বছর একটি দখলে আছে, 30 বছর, সে যদি কোনো দলিল দেখায় ধরে নিয়ে হবে যে না এটা ঠিকঠাক আছে, অবশ্যই রিভার্টেবল, মানে খণ্ডন যোগ্য। 90 কটা একটু লেখেন, এই জায়গায় 90 কটা মাঝে একটু আসবে, এটা একটু লেখেন। লেখেন 5 বছরের পুরনো, 5 বছরের পুরনো ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান। না, ওদের দরকার নেই। 5 বছরের পুরনো ডিজিটাল রেকর্ড সম্পর্কে
অনুমান। আচ্ছা, আর এই যে অষ্টআশিতে যে তার বার্তা সম্পর্কে অনুমান, 30-এ বললাম, 90-তে বললাম 30 বছরের পুরাতন ডকুমেন্ট সম্পর্কে অনুমান। 90 কতে কি 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড। ডিজিটাল রেকর্ড ধরেন মানে ডিজিটাল রেকর্ড বলা যেতে পারে অডিও ফুটেজ, ভিডিও ফুটেজ, এগুলো সব হচ্ছে কি ডিজিটাল রেকর্ড। তো আপনি যদি কোনো সিসিটিভি ফুটেজ দেখান, যে ওই বাসার মালিক হচ্ছেন আপনি, কত 10 বছর ধরে থাকেন, সিসিটিভি ফুটেজ দেখাচ্ছেন 4 বছর আগে, তাহলে ধরে নিয়ে কি ওটার যথাযথ হেফাজত থেকে এসেছে, কারণ ওটা 5 বছরের পুরাতন কোনো সিসিটিভি ফুটেজ যদি আপনি দেখান ধরে নিতে হবে যত যথাযথ হেফাজত থেকে আসছে। আর দলিলের ক্ষেত্রে দেখানো কত 30 বছরের, তাহলে আমার এতটুকু মনে রাখতে হবে, ডিজিটাল রেকর্ডের ক্ষেত্রে কয় বছর, 5 বছর, আর দলিলের ক্ষেত্রে 30 বছর। বুঝতে পারছেন? আচ্ছা, 114 ধারা দেখেন, আদালত কতিপয় ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারে। আদালত কতিপয় ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারে, এটার অর্থ কি? এখানে 114-তে বেশ কয়েকটা সাবসেকশন আছে। 114-র একটা আমরা অলরেডি পড়ছি। আলামিন সাহেব বলেন তো 114 কোনটা পড়ছি আমরা? 114 খ, যেখানে বলা হয়েছে যে দুষ্কর্মের সহযোগী বিবৃতি অন্যান্য তথ্য দ্বারা সমর্থিত না হলে সেটা বিশ্বাসের অযোগ্য। এরকম কয়েকটা বিধান আছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আদালত কি কি অনুমান করবে, কতিপয় ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারবে, এটা বলছে কত ধারায়? 114 ধারায়। 114 ধারায়। তাহলে আমরা এখানে মে প্রিজুম পেলাম 86 ধারায় বললো বিদেশি আদালতের সহির্ভূত নকল, 87 ধারায় বললো পুস্তক মানচিত্র চার্ট, 88 ধারায় বললো তার বার্তা, আর 90-তে বললো 30 বছরের পুরাতন দলিল, আর 90 কতে কি 5 বছরের পুরানো ডিজিটাল রেকর্ড, আর 114-তে কি কতিপয় ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারে। এখন 88-তে কি আছে দেখেন তো, 88-তে কি তার বার্তা। এখন 88 কটা একটু লেখেন, মানে আপনার ওই জায়গায় আগে ছিল তার বার্তা, এখন দেশ ডিজিটাল হয়েছে, মোবাইলের জায়গায় এখন কি আসছে বলেন, মানে সরি, ফোনের জায়গায় মোবাইল আসছে, ইমেইল আসছে, বা অন্যান্য যে বিষয়গুলো আসছে। 88 কতে লেখেন ডিজিটাল কমিউনিকেশন হিসেবে অনুমান। ডিজিটাল কমিউনিকেশন সম্পর্কে অনুমান। ডিজিটাল কমিউনিকেশন সম্পর্কে অনুমান, এটা হলো 88 ক। ডিজিটাল কমিউনিকেশন সম্পর্কে অনুমান লিখতেন। ডিজিটাল কমিউনিকেশন সম্পর্কে তাহলে কি অনুমান করবে, কত ধারায়? 88 ক কি অনুমান করবে? মেয়র প্রিজম। ধন্যবাদ। তাহলে আমরা ডান সাইডে দেখেন যে সকল মে প্রিজমই হবে কি প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, এটা আগেই বলছি, মে প্রিজম মানে প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, এবং অবশ্যই রিবাটেবল, অবশ্যই রিবাটেবল। এই সকল ধারায় আদালত মে প্রিজম অনুমান করতে পারে। এই ধারার অনুমানগুলো খণ্ডনযোগ্য এবং ঘটনা সম্পর্কিত অনুমান, রিবাটেবল প্রিজাম্পশন অফ ফ্যাক্ট। তাহলে আরিফ সাহেব মে প্রিজিউম করবে কোন কোন ক্ষেত্রে বলেন তো ধারাগুলো? 82, 87, 88, 88 আবার ক আইছে কিন্তু। হ্যাঁ, 90 আবার ক আইছে। আর 90 বলবেন না আগে, 90 90 ক, আর 100 90 ক আসবে। আর হলো 102 যেতে হবে। দেখেন, তাহলে আমরা এখন থেকে শেষবারের মতো বলি, এই জায়গায় মুখস্থ করে যাবেন যে বিদেশি আদালতের সমীকৃত নকল 86, তারপরে পুস্তক মানচিত্র চার্ট 87, তার বার্তা বা টেলিগ্রাফিক মেসেজ কত 88, ডিজিটাল কমিউনিকেশন সম্পর্কে অনুমান 88 ক, 30 বছরের পুরাতন দলিল 90, 5 বছরের পুরাতন রেকর্ড 90 ক, আর কতিপয় ঘটনা সম্পর্কে 100। আসেন আমরা প্রিজাম্পশন অফ ল তে চলে আসি। প্রিজাম্পশন অফ ল বা শেয়াল প্রিজম। শেয়াল প্রিজম দেখি, আমরা জানি শেয়াল প্রিজম বলতে 79 থেকে কত
85, তারপরে মাঝে আছে 89, তারপরে হচ্ছে 105। 79টা কি আছে আমরা দেখি, দেখেন। প্রত্যায়িত নকলের শুদ্ধতা সম্পর্কে অনুমান। প্রত্যায়িত নকলের শুদ্ধতা সম্পর্কে অনুমান। এই প্রত্যায়িত নকল এটা হচ্ছে বাংলাদেশি আদালতের, বাংলাদেশি আদালতের সার্টিফাইড কপি সম্পর্কে কি অনুমান করবে? শ্যাল প্রিজম। আর এটা হচ্ছে 79। আর বিদেশি আদালতের সার্টিফাইড কপি সম্পর্কে কি অনুমান করবে? ওটা আছে কত? 86। বুঝেন কিনা? এই রুবেল সাহেব, তাহলে 79 আর 86 ভিতর পার্থক্য কি বলেন? আমাদের দেশের ক্ষেত্রে আর 86 ছিল আপনার বিদেশি সৈনিক আসলে আপনার মেক রিজার্ভ। আর 79 ছিল আপনার শ্যাল প্রিজম। ধন্যবাদ। দেখেন 80-তে চলে আসি। 80-তে বলতেছে, বল দিবেন লিপিবদ্ধকৃত সাক্ষ্য। লিপিবদ্ধ সাক্ষ্য হিসেবে দাখিলকৃত দলিল সম্পর্কে অনুমান। যে কোনো লিপিবদ্ধকৃত সাক্ষ্য যদি আদালতে সাবমিট করা হয়, তাহলে আদালত ওটা ধরে নিবে যে এটা ঠিকঠাক ভাবেই আছে, যতক্ষণ পর্যন্ত এটাকে অপ্রমাণিত না করা হচ্ছে। যেমন এই জায়গায় লেখেন, যেমন 164 দ্বারা জবানবন্দি। লিপিবদ্ধকৃত স্বাক্ষরের জায়গায় লিখবেন কত? 164 দ্বারার জবানবন্দি। এই যে যেরকম লিপি আমাদের সাথে ক্লাসে আছে অনলাইনে, তাহলে লিপিবদ্ধকৃত সাক্ষ্য দাখিলকৃত দলিল সম্পর্কে অনুমান যেমন কত? 164 ধারার জবানবন্দি। বলেন তো আর একটা জবানবন্দি এরকম আছে, বলেন তো, নাম বলেন তো, আর কত, আর কোনটায় শ্যাল প্রিজম করতে পারে? 161 করতে পারে, কারণ ওটাও তো এক ধরনের লিপিবদ্ধকৃত সাক্ষ্য। হ্যাঁ দেখেন তো, তাহলে আমরা দেখেন যে 79-তে হলো প্রত্যায়িত নকলের শুদ্ধতা সম্পর্কে অনুমান, আর 80-তে কি? লিপিবদ্ধকৃত মানে লিপিবদ্ধ সাক্ষ্য হিসেবে দাখিলকৃত দলিল সম্পর্কে অনুমান। মাঝের 81টা বাদ, 81 বাতিল হয়ে গেছে। 81 আর এখন বলবৎ নাই। তাহলে আমরা সরাসরি চলে আসি 82। 82 দেখেন যে ইংল্যান্ডের, আন্ডারলাইন করবেন, যে সকল দলিল ও যে সকল দলিল সিল ও স্বাক্ষরের প্রমাণ ব্যতিরেকেই গ্রাহ্য হয় সেগুলো সম্পর্কে অনুমান। মানে ইংল্যান্ডের যে সকল দলিল সিল এবং স্বাক্ষর আমাদের দেশে প্রমাণ ব্যতিরেকেই গ্রাহ্য হয়, সেগুলোকে কি অনুমান করবে? শ্যাল প্রিজম। তাহলে আপনি এটা 82 এমনটা দিয়ে মনে রাখবেন, ইংল্যান্ডের দলিল সিল স্বাক্ষর এটা সম্পর্কে কি অনুমান করবে? শ্যাল প্রিজম। কততে? 82। যারা ফার্স্ট টাইম পড়তেছেন, এই প্রিজাম্পশন পড়েন নাই, তাদের কাছে একটু জটিল লাগবে, তবে আমরা চেষ্টা করতেছি সহজভাবে উপস্থাপনের জন্য, বুঝতে পারছেন? আর একা একা পড়তে গেলে আরো বোরিং লাগতো, তখন আর কুল কিনারা পাইতেন না। তো আমরা 79-তে হচ্ছে কি প্রত্যায়িত নকলের শুদ্ধতা সম্পর্কে অনুমান, 80-তে কি লিপিবদ্ধকৃত সাক্ষ্য যেমন 164 এর জবানবন্দি, আর 81 বাতিল। 82-তে হচ্ছে ইংল্যান্ডের দলিল সিল সম্পর্কে কি অনুমান করবে? শ্যাল প্রিজম। 83 দেখেন, সরকারি কর্তৃত্বাধীন প্রণীত নকশা কিংবা পরিকল্পনা সম্পর্কে। সরকারি কর্তৃত্বাধীন এই শব্দটা গোল্ডেন, নকশা গোল্ডেন, পরিকল্পনা গোল্ডেন। সরকার যদি কোনো নকশা বা পরিকল্পনা সম্পর্কে এটা করে, তাহলে পরিকল্পনা করে, সেটা ক্ষেত্রে আদালতে কি অনুমান? সেটা শ্যাল প্রিজম। ধরেন আমরা যখন কেউ কখন কোথাও থেকে যদি বিল্ডিং দিতে চায়, তাহলে নকশা অনুমোদন করতে হয় কোথা থেকে? পৌরসভা থেকে। তাহলে পৌরসভা যদি ওই নকশাটা অনুমোদন করে দেয়, তাহলে এই নকশা নিয়ে ভবিষ্যতে যদি কোনো প্রশ্ন উত্থাপিত হয়, আদালত কি অনুমান করবে? শ্যাল প্রিজম। বা সরকার যদি কোনো পরিকল্পনা করে, সরকারি যে কোনো পরিকল্পনা সম্পর্কেও কি অনুমান করবে? শ্যাল প্রিজম। তাহলে সরকারি নকশা বা পরিকল্পনা সম্পর্কে কি প্রিজম? শ্যাল প্রিজম। আচ্ছা, এখন 84 দেখেন, আইন বা আদালতের সিদ্ধান্তের রিপোর্ট। আইন এবং আদালতের সিদ্ধান্তের রিপোর্ট সম্পর্কে অনুমান, বা এখানে একটু পাশে লেখেন সরকারি পুস্তক, গ্যাজেট ইত্যাদি। সরকারি পুস্তক, গেজেট ইত্যাদি। 84-র মধ্যে লেখেন সরকারি পুস্তক, গেজেট ইত্যাদি। লিখছেন?
এখন একটা জিনিস মনে রাখেন, পুস্তক গ্যাজেট আর এক জায়গায় পড়ছি 87 দ্বারা, দেখেন ওই যে নেপ্রিজমের ওই জায়গা পড়ছিলাম, দেখেন পুস্তক মানচিত্র চার্ট আছে না, আবার এই 84 তো পুস্তক মানচিত্র চার্ট বা গেজেট আছে। তাহলে ওটা যেটা 87-তে যেটা, ওটা করবে হলো মে প্রিজম, কারণ ওটা হচ্ছে বেসরকারি পুস্তক, বুঝতে পারছেন? মানে এমনি বই টই দেখাইছেন, কিন্তু ওই বইটা যদি সরকারি বই দেখান বা সরকারি গেজেট দেখান, তাহলে কি অনুমান করবে? শেয়াল প্রিজম। বুঝেন কিনা? হ্যাঁ, সেটাই তো বোঝাই। সরকারি পুস্তক হইলে 84, আর বেসরকারি পুস্তক পুস্তক মানচিত্র স্টার্ট হইলে কত? 27। সরকারের সাথে এই পর্যন্ত বই দেবে ফ্রি, এটা সব কোন পর্যন্ত, এটা হলো পুরো হ্যাঁ, এই ধন্যবাদ। এই সরকারের কর্তৃত্বাধীনে যে বই বের হয়েছে এটা কি দেখেন। হুজুর গেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে 79-তে দেখলাম যে প্রত্যায়িত নকল সম্পর্কে অনুমান, 80-তে দেখলাম লিপিবদ্ধকৃত সাক্ষ্য, 81 বাতিল, 82-তে ইংল্যান্ডের সিল স্বাক্ষর, 83-তে হচ্ছে সরকারি প্রণীত নকশা বা পরিকল্পনা, 84-তে হচ্ছে যে আইন বা আদালতের সিদ্ধান্তের রিপোর্ট বা সংকলন। তো এটা হলো সরকারি পুস্তক বা গেজেট। তাহলে ডিএলআর রে কি অনুমান করবে বলেন? এটা আইন বা আদালতের সিদ্ধান্তের রিপোর্ট, এটা তো ডিএলআর। তা এটারে কি অনুমান করবে? শেয়াল প্রিজম, সরকারি পুস্তক বা গেজেট। 85 দেখেন, 85 আম মুক্তারনামা সম্পর্কে অনুমান। আম মুক্তারনামা, আম মুক্তারনামা সম্পর্কে, কি হিমসাগর না ল্যাংড়া? আম মুক্তারনামা সম্পর্কে অনুমান কত ধারায়? 85 ধারায়। সো মোক্তারনামার ইংরেজি হচ্ছে আপনার পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি মানে আপনি যখন কোনো কাজ করার ক্ষমতা অন্যকে দিয়ে গেছেন, দিচ্ছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য বা আজীবন, সেটাকে বলে কি? পাওয়ার অফ অ্যাটর্নি। মাসুদ বিদেশে যাওয়ার আগে তার সকল জমি জমা অফিস আদালতের অফিসের সকল ক্ষমতা দিয়ে গেছে ধরেন আমাদের রুবেল সাহেবকে, তাহলে এটারে বলে পাওয়ার অফ অ্যাটর্নি। তো যদি কেউ কাউকে কোনো পাওয়ার অফ অ্যাটর্নি করে দিয়ে যায়, সেই ক্ষেত্রে আদালত কি অনুমান করবে? শ্যাল প্রেজেন্ট। কত ধারায়? 85 ধারায়। 89 ধারা দেখেন, দাখিল করা হয় নাই এইরূপ দলিলের যথাযথ সম্পাদন ইত্যাদি সম্পর্কে অনুমান। একটু হাই এর এর মাঝে একটু লেখেন যে যে দলিল দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়েছে, যে দলিল দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়েছে। একটা মামলায় প্রশ্ন উঠছে যে মাসুদ মাসুদ একটা চুক্তি করছে আরিফ সাহেবের সাথে, কিন্তু মূল দলিলটা আছে না। তা আরিফ সাহেব দাবি করতেছে যে ওনার মাসুদ আমার সাথে আসলেই চুক্তি করছে, কিন্তু মূল চুক্তিপত্রটা আছে মাসুদের কাছে। তখন আদালত মাসুদকে নোটিশ দিছে যে মাসুদ আপনি আসল দলিল হাজির করেন। মাসুদ নোটিশ দেওয়ার পরেও মাসুদ হাজির করে নাই, তাহলে ধরে নেওয়া হবে কি যে মাসুদ আসলেই ওই চুক্তিটা করেছে। এটাই বলছে কততে? 89। দেখেন, দাখিল করা হয় নাই এরূপ দলিলের যথাযথ সম্পাদন ইত্যাদি সম্পর্কে অনুমান, এটা আছে কততে? 89। তাহলে আমরা আবার দেখি, দেখেন প্রত্যায়িত নকল সম্পর্কে অনুমান 79, লিপিবদ্ধকৃত সাক্ষ্য 80, 81 হচ্ছে বাতিল, 82 হচ্ছে ইংল্যান্ডের সিল স্বাক্ষর, 83 হচ্ছে ওই যে সরকার প্রণীত নকশা বা পরিকল্পনা, 84 হচ্ছে আইন বা আদালতের সংকলন বা সরকারি পুস্তক গেজেট, 85 হচ্ছে আম মোক্তারনামা, আর 89 হচ্ছে যে দলিল দাখিল করা হয়নি সেই দলিল সম্পর্কে অনুমান। 105 দেখেন, 105 আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে সেই সম্পর্কে অনুমান। আন্ডারলাইন করেন, আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে সেই সম্পর্কে অনুমান। আর এই মাঝে এক জায়গায় ধারা 81 লিখে বাতিল লেখেন, অনেকের আবার মনে প্রশ্ন উঠবে না যে 81 তো বললাম না, 81 হচ্ছে কি? বাতিল। দরকার দরকার নাই।
ওই যত জায়গা ক আছে মোট আমরা 2 ক পড়ছি। একটা হলো 89, সরি 88 ক, আর একটা হলো 90 ক। আর কোনো ক দরকার নাই। তাহলে আমরা মনে রাখবেন যে আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে, এটা দ্বারা কি বোঝায়? যখন আমরা বার্ডেন অফ প্রুফ পড়বো তখন এটা ভালোভাবে জানবো। আপাতত এতটুকু বলি যে নরমালি যে মামলা দায়ের করে, আপনি দেওয়ানি মামলা বলেন বা ফৌজদারি মামলা করেন, যে মামলা করে তারই প্রমাণ করা লাগে। ধরেন আমাদের আনিস সাহেব হত্যার আসামি, আনিস সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে। তো মামলা করছে মাসুদ বা রাষ্ট্রপক্ষ। এই মামলা আনিস যে হত্যা করছে এটা প্রমাণ করা লাগবে রাষ্ট্রেরই। আনিস এসে বলতেছে যে হত্যা তো আমি করছি ঠিক আছে, কিন্তু এটা আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে করছি, অর্থাৎ আমি যদি তারে না মারতাম তাহলে আমি নিজেই মারা যেতাম। তাহলে এই যে যে সাধারণ ব্যতিক্রম, মনে আছে কিনা দণ্ডবিধি 76 থেকে 106, তো সাধারণ ব্যতিক্রম যে আসামি দাবি করবে তখন আর ওটা বাদী প্রমাণ করতে যাবে না, যে আসামি দাবি করবে তা তাকেই প্রমাণ করতে হবে। এটাই বলছে কততে? 100 সাক্ষ্য আইনের 105 ধারায়, 105 ধারায়। তাহলে আমরা দেখেন শ্যাল প্রিজুম মানেই, ডান সাইডে দেখেন শ্যাল প্রিজুম মানেই হচ্ছে প্রিজাম্পশন অফ ল, নাকি আইন সম্পর্কিত অনুমান, এবং এটা হচ্ছে রিভার্টেবল। রিভার্টেবল এই সকল ধারায় আদালত অনুমান করতে বাধ্য। এই ধারার অনুমান হলো রিভার্টেবল প্রিজাম্পশন অফ ল, খণ্ডনযোগ্য আইন সম্পর্কিত অনুমান। তাহলে আমরা আবার একটু মনে করি। দেখেন যে শ্যাল প্রিজুম হচ্ছে 79 ধারায় সার্টিফাইড কপি সম্পর্কে অনুমান, 80 ধারায় আপনার লিপিবদ্ধকৃত সাক্ষ্য, 81 বাতিল, 82 ধারায় কি আছে ইংল্যান্ডের সিল স্বাক্ষর দলিল, 83 ধারায় সরকার প্রণীত নকশা বা পরিকল্পনা, 84 ধারায় আইন বা আদালতের পুস্তকের সংকলন বা সরকারি পুস্তক গেজেট, 85 ধারায় আম মুক্তারনামা, 89 ধারায় যে দলিলকে হাজির করতে বলা হয়েছে সে যদি হাজির না করে। আর 105 ধারায় বলছে যে যদি কোনো আসামি কোনো সাধারণ ব্যতিক্রম দাবি করে তা তাকেই প্রমাণ করতে হবে। এটা বলছে কত ধারায়? 105 ধারায়। আমরা চলে আসি দেখেন এরপরেরটা, প্রিজাম্পশন অফ ল, আইন সম্পর্কিত অনুমান এবং কনক্লুসিভ প্রুফ। প্রিজাম্পশন অফ ল এর ধারা কয়টা মনে আছে? 41 আর 112। দেখেন 41 ধারা, দেখেন 41। সো আমরা এখন চলে আসি প্রিজাম্পশন অফ ল। প্রিজাম্পশন অফ ল মানে সরি কনক্লুসিভ প্রুফ। সকল কনক্লুসিভ প্রুফ হলো দুইটা ধারা, একটা হলো 41 ধারা, একটা হলো 112 ধারা। আর আমরা জানি কনক্লুসিভ প্রুফ হচ্ছে আপনার প্রিজাম্পশন অফ ল, এবং এটা হলো ইরিভার্টেবল মানে অখণ্ডন যোগ্য। তো দেখেন 41 ধারা আমরা এর আগেই পড়েছি, বেশ ভালোভাবে পড়েছি। প্রোবেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালটি এবং দেউলিয়াত্ব এখতিয়ার প্রয়োগকারী ক্ষমতা সম্পন্ন আদালত কর্তৃক প্রদত্ত রায়, আদেশ বা ডিক্রিকে কতিপয় ক্ষেত্রে চূড়ান্ত প্রমাণ বা কনক্লুসিভ প্রুফ হিসেবে বলা হয়েছে। তো রথিন সাহেব বলেন 42 ধারায় কি আছে? সাক্ষ্য আইনের 42 ধারায় কি আছে? সমীরণ পারবেন 42 ধারা? জনশ্রুতি সাক্ষ্য, পাবলিক মানে আপনার জনসংশ্লিষ্ট রায়, ঠিক আছে। তো ওই 42 ধারাও আপনার জাজমেন্ট ইন রেম, 41 ধারাও জাজমেন্ট ইন রেম, কিন্তু 41 ধারা হচ্ছে কনক্লুসিভ প্রুফ, কিন্তু 42 ধারা কিন্তু কনক্লুসিভ প্রুফ না। এখন আবার কেউ জিজ্ঞান যে জাজমেন্ট ইন রেম আবার কি? আরিফ সাহেব, জাজমেন্ট ইন রেমের রং কিরকম? যে কোনো জাজমেন্ট নকল তকল চুললে আপনাদের কোন কাগজে দেয়? কোর্টের কোন কাগজে দেয়? ইসলামের কালার তো ওনার শার্টের কালারই তো ভাই, আপনি তো জাজমেন্ট ইন রেমই পড়ে আসছেন। দেখেন আচ্ছা ভাই,
তাহলে আমরা 112টা দেখি, দেখেন 112 ধারা। 112 ধারায় বলছে যে বিবাহ স্থির থাকাকালে সন্তানের জন্মই হলো বলবেন বৈধতার চূড়ান্ত প্রমাণ। বিবাহ স্থির থাকাকালে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে ধরে নিতে হবে ওই সন্তান বৈধ, ওই সন্তান বৈধ বা চূড়ান্ত প্রমাণ। এটা বলছে কততে? 112। এটা চূড়ান্ত প্রমাণ, বাট এটা কনক্লুসিভ না, কনক্লুসিভ প্রুফ না, এটা খণ্ডন করা যায়। কেমনে খণ্ডন করা যায় এটা যদি আমরা সামনে পড়তেছি, তাহলে আমরা জানলাম যে মে প্রিজিউম হচ্ছে আপনার 86, 87, 88, 90, 90 ক, 88 ক আছে, 90 ক আর হলো 114। আর শ্যাল প্রিজিউম ছিল হচ্ছে আপনার 79, 80, 82, 83, 84, 85, 89 আর হলো 105। আর কনক্লুসিভ প্রুফ হচ্ছে কত? 41 আর 112 পরীক্ষার জন্য। কিন্তু এটা কনক্লুসিভ প্রুফ, সরি, কিন্তু এটা খণ্ডনযোগ্য। হ্যাঁ, রিভার্টেবল। কেন খণ্ডনযোগ্য? পারে আসতেছে খণ্ডনযোগ্য কেন, যে বিবাহ বলবৎ থাকা অবস্থায় সন্তান জন্মগ্রহণ করলে সব ক্ষেত্রেই সেটা কনক্লুসিভ, মানে কনক্লুসিভ প্রুফ, বাট সেটা রিভার্টেবল। কেমনে? বিবাহ ধরেন স্বামী বিদেশে আছে, 5 বছর আসে না, এখন ওয়াইফের যদি বাচ্চা হয় তাহলে এটা কনক্লুসিভ প্রুফ, বাট অবশ্যই কি রিভার্টেবল। সে ওয়াইফ হাজবেন্ড দেখাইতে পারে যে ওই সময় তো আমি দেশেই নাই। বুঝতে পারছেন? তো এই কারণে 112 যদি আপনার কনক্লুসিভ প্রুফ, বাট এটা কি রিভার্টেবল। থাকলে তো অস্বীকার করতে পারে। কি ভাই? ঠিক আছে, থাকলে তো অস্বীকার করতে পারে। সেটা মামলার ফ্যাক্টের উপর নির্ভর করে, স্বামী তো বলবে, স্বামী যদি মানে নাই তাহলে তার কোনো সমস্যা নাই। দেখেন মোবাইল নিয়ে মোবাইলে বিয়ে কি হয়েছে? ডিজিটাল কি হয়েছে না? 112 পাওয়া বাড়ানো যাবে। ভাই তাহলে এখানে মে প্রিজুম আর শ্যাল প্রিজুম যে কথা একটু দেখি পড়ি। দেখেন যে সাক্ষ্য আইনের যে সকল দ্বারা অনুমান শব্দটি ব্যবহার করা হয়েছে সেই সকল বিষয় সম্পর্কে আদালত কি অনুমান করবে, বা আদালত বিষয়টি সম্পর্কে অনুমান করতে বাধ্য কিনা, বা অনুমান করার ক্ষেত্রে আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবে কিনা সেটা নির্ধারণ করার জন্য দেখতে হবে অনুমান শব্দটির আগে মেয়ে নাকি ছেলে শব্দটি ব্যবহার করা হয়েছে, নাকি মেয়ে নাকি শেয়াল শব্দটি ব্যবহার করা হয়েছে। যদি ধারাটিতে মে প্রিজিউম শব্দটি থাকে বা ব্যবহার করা হয় তাহলে অনুমান করা আদালতের জন্য বিবেচনামূলক শব্দটা বলতেন। অর্থাৎ আদালত অনুমান করতেও পারে আবার নাও পারে। মে প্রিজুম থাকলে আদালত অনুমান করতেও পারে নাও পারে। যদি ধারাটিতে শেয়াল প্রিজুম শব্দটি থাকে বা ব্যবহার করা হয় তাহলে অনুমান করা আদালতের জন্য গোল দিবেন বাধ্যতা হলো। এই ক্ষেত্রে আদালত অনুমান করতে প্রত্যাখ্যান করতে পারে না। মে প্রিজুম এবং শেয়াল প্রিজুম উভয় হলো খণ্ডনযোগ্য অনুমান, আগেই জানি। মে প্রিজুম বলেন আর শেয়াল প্রিজুম বলেন, এটা কি খণ্ডনযোগ্য। অর্থাৎ যে সকল ধারায় মে প্রিজম বা শ্যাল প্রিজম থাকে বা ব্যবহার করা হয় সে সকল ক্ষেত্রে অনুমান খণ্ডনযোগ্য, অর্থাৎ সাক্ষ্য প্রমাণ দিয়ে আদালতের অনুমান খণ্ডন করা যাবে। এই জায়গায় যে লেখাগুলো আছে, এই লেখাগুলো, এই যে 84 দ্বারা লেখা আছে, দেখেন একটু পড়ি। সেকশন 84 states that, 84-তে কি আছে মনে আছে? আদালত বা ওই যে আপনার আইনের বই বা মানে সরকারি পুস্তক গেজেট, দেখেন। এবং 84 ধারায় দ্য কোর্ট শ্যাল প্রিজিউম, যেহেতু শ্যাল বলা আছে, কি প্রিজিউম করবে? শ্যাল প্রিজিউম জেনুইননেস অফ এভরি বুক, মানে প্রতিটা বইয়ের মানে ঠিকঠাক আছে কিনা, বিশুদ্ধতা, গ্যাজেট কন্টেন্টস অফ ল, রিপোর্টস অফ জুডিশিয়াল ডিসিশনস purporting to be printed or published under the underlined authority of government। অথরিটি অফ গভর্নমেন্ট মানে কি? মানে সরকারি কর্তৃত্ব, অর্থাৎ সরকারি তত্ত্বাবধানে প্রকাশিত বই, গেজেট, আইনের বিবরণ বা বিচারিক সিদ্ধান্তকে আদালত সঠিক বা জেনুইন বলে অনুমান করবে। যেহেতু এই ধারায় শ্যাল প্রিজিউম শব্দটি ব্যবহার করা হয়েছে তাই এই ক্ষেত্রে আদালত অনুমান করতে বাধ্য যে সরকারি তত্ত্বাবধানে প্রকাশিত প্রত্যেকটি বই
সঠিক এবং গেজেট গুলো সঠিক। বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি কোনো সরকারি গেজেট আন্ডারলাইন করবেন, আদালতে দাখিল করেন, সরকারি গেজেট যদি দাখিল করেন, তাহলে আদালত সেটাকে সঠিক বলে অনুমান করতে বাধ্য। এর অর্থ এই নয় যে বিরোধী পক্ষ এই বিষয়ে কোনো সাক্ষ্য দিয়ে আদালতের এই ধারণা খণ্ডন করতে পারবে না। যেহেতু শ্যাল প্রিজম হলো খণ্ডনযোগ্য অনুমান বা রিভার্টেবল প্রিজাম্পশন, তাই অপরপক্ষ সাক্ষ্য প্রমাণ দিয়ে আদালতে অনুমান খণ্ডন করতে পারবে যে উক্ত গেজেট বা বই বিচারিক সিদ্ধান্ত সঠিক না। কনক্লুসিভ প্রুফ একটু পড়ি, দেখেন তো। কনক্লুসিভ প্রুফ এই জায়গা উম, একেবারে এই কনক্লুসিভ প্রুফের ফলাফল 1, 2 পড়লাম না, আইনের সাধারণ আইনের ব্যাখ্যা অনুযায়ী এটা দেখেন। সাধারণ আইনের ব্যাখ্যা অনুযায়ী পাইছেন? ওই যে 1, 2 এর পরে সাধারণ আইনের ব্যাখ্যা অনুযায়ী এই লাইনটা পাইছেন? সাধারণ আইনের ব্যাখ্যা অনুযায়ী 112 ধারায় অনুমান অখণ্ডনযোগ্য হলেও প্রকৃতপক্ষে 112 ধারার অনুমান আন্ডারলাইন খণ্ডনযোগ্য। সাক্ষ্য আইনের 112 ধারার অনুমান হলো চূড়ান্ত প্রমাণ, কনক্লুসিভ প্রুফ। তবে 112 ধারায় সন্তানের বৈধতার অনুমান চূড়ান্ত প্রমাণ, কনক্লুসিভ প্রুফ হলেও বল দিবেন এটা খণ্ডন যোগ্য। আইন সম্পর্কিত অনুমান রিভার্টেবল প্রিজাম্পশন অফ ল, যেমন কোন সন্তানের পিতা ও মাতার মধ্যে বিবাহ বলবৎ থাকা সময় উক্ত সন্তান জন্মগ্রহণ করে থাকলে 112 ধারার অধীন আইন সম্পর্কিত অনুমান হলো উক্ত সন্তানটি বৈধ, এবং এই অনুমান হলো চূড়ান্ত প্রমাণ, কিন্তু কি খণ্ডন যোগ্য। অর্থাৎ দেখেন, উক্ত সন্তান যে বৈধ তা খণ্ডন করা যেতে পারে, এবং উক্ত সন্তান যে বৈধ না তা নিম্নলিখিত উপায়ে প্রমাণ করা যেতে পারে। এই লাস্টের লাইনটা, লাস্টের 2টা লাইন গুরুত্বপূর্ণ। যে সময়ে প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী স্বামী উক্ত সন্তানের পিতা হতে পারত, অর্থাৎ প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী যে সময়ে স্ত্রী গর্ভধারণ হতে পারত, উক্ত সময় স্বামী ও স্ত্রীর মধ্যে যৌন সহবাসের সম্পর্ক ছিল না, এটা প্রমাণ। তাহলে যদি কোনো হাজবেন্ড বিবাহ বলবৎ থাকা অবস্থায় তিনি যদি বলে যে সন্তানের বৈধতা সে মানে না, তাহলে হাজবেন্ডকেই প্রমাণ করতে হবে যে আসলেই তার সাথে, ওয়াইফের সাথে বিবাহ বলবৎ থাকা অবস্থায় তার সম্পর্ক ছিল না। তাহলে কনক্লুসিভ প্রুফে কয়টা ধারা? 41 আর 112। মিতা বলেন 41 আর 112 মধ্যে পার্থক্য কি? একচল্লিশে খণ্ডন করা যায় না। ধন্যবাদ। 1 নম্বর প্রশ্নটা দেখেন, 2020 সালের পরীক্ষা এসেছিল। নিম্নের কোনটি শ্যাল প্রিজমের অন্তর্ভুক্ত? ডকুমেন্ট অফ পাওয়ার অফ অ্যাটর্নি কত ধারা? 85। ফরেন জুডিশিয়াল রেকর্ড আছে কত ধারা? 86। বিদেশি আদালতের সইমুখিত নকল টেলিগ্রাফিক মেসেজ কত? 88। 88। 30 ইয়ার্স ওল্ড ডকুমেন্ট কত? 90। তাহলে 86, 88 আর 90 এগুলো কিন্তু মে প্রিজম, এগুলা শ্যাল প্রিজম না। তাহলে ডকুমেন্ট অফ পাওয়ার অফ অ্যাটর্নি এটা কি প্রিজম? সেলফ প্র্যাকটিসে আসেন। আরিফ সাহেব 1 নম্বর প্রশ্নটা পড়ে। স্যার, সাক্ষ্য আইনের কয় ধরনের অনুমান উল্লেখ আছে? কয় ধরনের? সাধারণত 3 ধরনের। এই জায়গা 3 ধরনের হবে। সাক্ষ্য আইন বললে 4 ধারায় কয় প্রকার আছে? 3 ধরনের, এই কারণে 3 ধরনের। প্রশ্ন যা আছে সব পারবেন ইনশাল্লাহ, এগুলো পড়ে নিয়েন। আর সরাসরি ওই যে যা আমরা আলোচনা করলাম এটা যদি আপনি জানেন তাহলে পারা যাবে। 10 নম্বর প্রশ্নটা পড়েন আরিফ সাহেব, 10 নম্বর। কোন ম্যাজিস্ট্রেট বা জজ কর্তৃক কোন আটক ব্যক্তি বা আসামি বিবৃতি বা স্বীকারোক্তি লিপিবদ্ধ করা হলে তার সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী আদালত লিপিবদ্ধ সাক্ষ্য বিশুদ্ধ বলে অনুমান করে? কত কত দ্বারা লিপিবদ্ধ কিন্তু সাক্ষ্য মানে পড়ছি শেয়ার প্রিজম করবে 80 দ্বারা। তো এই জায়গায় যে প্রশ্নগুলাই আছে সব আপনাদের পড়া। 15 নম্বরটা পড়েন, 15। কোন আমক কোন মোক্তারনামা আম নাই তো। পাওয়ার অফ অ্যাটর্নি
কি আদালত সঠিক বলে অনুমান করবে যদি হুম। মুক্তারনামাটি, মুক্তার কো মুক্তার। মুক্তার হ্যাঁ। মুক্তারনামাটি নোটারি পাবলিক সম্মুখে সম্পাদিত হয়, হ্যাঁ। কোন আদালতে সম্পাদিত হয়, হুম। কয়টা পড়েন কি লেখা? কনসুলের এই যে 4 পরিমাণ টান দিলেন। হ্যাঁ কনসুলের সম্মুখে সম্পাদিত হলে কনসুলের নিচে লেখেন রাষ্ট্রদূত। জি স্যার। কনসুলের নিচে লেখেন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত। টেনশন হবে না। রাষ্ট্রদূতের সম্মুখে সম্পাদিত হবে। উপরে সব কটাই স্যার তাহলে পাওয়ার অফ অ্যাটর্নি নোটারি পাবলিকের সামনে হোক না কেন, আদালতের সামনে হোক না কেন, অথবা রাষ্ট্রদূতের সামনে হোক না কেন, উপরে সবগুলাই সঠিক। কি প্রিজুম করবে? শ্যাল প্রিজুম। আমরা 18 নম্বর প্রশ্ন পড়েন আরিফ সাহেব। যে সকল দলিল সমূহ দাখিল করার জন্য নোটিশ দেওয়া হয়েছে কিন্তু নোটিশ দেওয়ার পরও আদালতে দাখিল করা হয় নাই, এই সকল দলিল সম্পর্কে আদালত কি অনুমান করবে স্যার? এটা কত দাঁড়ায়? ধারা 89 পাশে লেখেন। 89। দলিলটি সঠিকভাবে সত্যায়িত, স্ট্যাম্পযুক্ত এবং সম্পাদিত। যে নোটিশ দেওয়ার পরেও যদি না দেয় তাহলে ধরে নিতে হবে যথাযথভাবে সম্পাদিত। 89 ধারায় কি প্রিজুম? স্যার এটা কি স্যার? আরিফ সাহেব কিন্তু নোটিশ করেছেন নোটিশ, মুক্তার নামারে মুক্তার নামা, আর সাক্ষ্য একবার ঠিক বলছিলেন, পরে বার আবার সাক্ষ্যতে চলে গেছেন। দেখেন, তো আমরা 90 ধারায় চলে আসি ভাই। দেখেন 90 ধারা, আচ্ছা নামাজের বিরতি, তারপরে শুরু হবে 90 ধারা ইনশাল্লাহ। দেখেন আমরা পড়াই ফিরি 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। আন্ডারলাইন করেন। 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। সাক্ষ্য আইনের 90 ধারা অনুযায়ী 30 বছরের পুরাতন একটি দলিলের সম্পাদন ও বিষয়বস্তুকে আদালত সঠিক মনে করবে যদি দলিলটি, আন্ডারলাইন করবেন, 30 বছরের পুরাতন হয় এবং আদালতের দৃষ্টিতে বলবেন সঠিক হেফাজত হতে দলিলটি আদালতে দাখিল করা হয়। সঠিক হেফাজত, সঠিক হেফাজত মানে হচ্ছে আপনি একটা জায়গায় 1 বছর আছেন, এখন আপনি 30 বছরের পুরাতন একটা দলিল দেখাইছেন যে এটা এই জায়গার মালিক হলো আমি, কিন্তু জায়গাটা আপনি আছেন কতদিন? 1 বছর। 1 বছর। এখন এই ক্ষেত্রে কিন্তু আদালত 90 ধারায় নে প্রিজুম করবে না, কারণ এটা সঠিক হেফাজত না। সঠিক হেফাজত কখন? যখন আমি এই জায়গাতে অ্যাটলিস্ট 30 বছর আছি এবং তারপরে যদি আমি কোনো দলিল দেখাই, ধরে নেওয়া হবে কি এটা ঠিকঠাক আছে, তবুও কিন্তু শ্যাল প্রিজুম না, কি প্রিজুম? মে প্রিজুম। 90 ধারা প্রযোজ্য হতে হলে দলিলটি সর্বনিম্ন, আন্ডারলাইন করবেন, 30 বছরের পুরাতন দলিল হতে হবে এবং দলিলটি সঠিক ব্যক্তির হেফাজতে আদালতে দাখিল করতে হবে। জেনে রাখা ভালো, সাক্ষ্য আইনের 90 ধারা শুধুমাত্র 30 বছরের পুরাতন দলিলের ক্ষেত্রে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বলবেন মূল দলিলের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো ফটোকপি দেখাইলে, সেকেন্ডারি এভিডেন্স দেখাইলে হবে না, অবশ্যই কি দেখাইতে হবে? প্রাইমারি এভিডেন্স। প্রাইমারি এভিডেন্স। শেখর সাহেব, প্রাইমারি এভিডেন্স কাকে বলে আর সেকেন্ডারি এভিডেন্স কাকে বলে? ওয়ান থেকে 5 পর্যন্ত বই যেটা, সেটা হলো প্রাইমারি এভিডেন্স, আর 6 থেকে 10 পর্যন্ত হলো কি সেকেন্ডারি এভিডেন্স। আচ্ছা, বিগত বছরের প্রশ্ন আবার সত্যি সত্যি ভেবে নিয়েন না কেউ। বিগত বছরের প্রশ্ন যদি আসি, অর্থাৎ প্রাইমারি এভিডেন্স স্বয়ং মূল দলিলে বলে প্রাইমারি এভিডেন্স, আর মূল দলিলের ফটোকপি, ছবি, অবিকল নকল এগুলারে বলে সেকেন্ডারি এভিডেন্স। তো 1 নম্বর প্রশ্নটা দেখেন, 30 বছরের পুরাতন দলিল বিষয়ে অনুমান গ্রহণের বিধান দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 কোন ধারায়? 90 ধারায়। কটা দেখে 2 নম্বরটা দেখেন, 30 বছরের পুরাতন দলিলের সম্পাদন। জি ভাই, 90 পড়াইছি তো, শুনেন নাই?
আর 90 তো আগে শেষ করতে দেন। 30 বছর পুরাতন, আপনি সেই সময় জিমে ছিলেন। 30 বছর পুরাতন দলিলের সম্পাদন সঠিক ধরে নেওয়া যেতে পারে যদি তা উপস্থাপিত হয় কি হতে বলেন তো? উপযুক্ত হেফাজত হতে। উপযুক্ত হেফাজত। 3 নম্বর দেখেন, সাক্ষ্য আইনের সাক্ষ্য আইন অনুসারে 30 বছরের পুরাতন একটি দলিলের সম্পাদন ও বিষয়কে আদালত সঠিক মনে করবে যদি দলিলটি কি হয়, সঠিক ব্যক্তির দখল থেকে আসে। মাসুদ বলেন, সঠিক ব্যক্তির দখল বলতে কি বোঝায়? সঠিক দখল করতে ওইটা বোঝায় যে যে ব্যক্তি সম্পত্তি তার দলিল আছে এবং সেই জায়গায় 30 বছর ধরে অবস্থান করতেছে, কোনো ই নাই, কমতি নাই, সেটাই সঠিক ব্যক্তির হেফাজত করতে দলিল। যেমন সরকার ঘোষণা করছে দলিলরা জমিদার, এই সেই। আচ্ছা, আমরা সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা দেখেন। 30 বছরের পুরাতন দলিল বিষয়ে প্রিজাম্পশন অ্যাজ টু ডকুমেন্টস 30 ইয়ার্স ওল্ড কত দ্বারা? 90 দ্বারা। তো এই জায়গায় যে প্রশ্ন আছে এগুলো পারবেন আপনি। 5 নম্বর প্রশ্নটা দেখেন। দীর্ঘদিন ধরে এ একটি ভূ সম্পত্তিতে দখলে আছে। সম্পত্তি সম্পর্কিত দলিল সমূহ যা তার সত্য প্রমাণ করে তা এর হেফাজত হতে আদালতে দাখিল করে। এই ক্ষেত্রে দলিলটি সঠিক হেফাজতে হতে দাখিল করেছে বলে গণ্য হবে। যেহেতু দীর্ঘদিন শব্দটা বলছে, যদি বলতো এই জায়গায় 10 বছর ধরে দখলে আছে, তাহলে কি সঠিক হেফাজত মনে করতো কিনা বলেন? নাই। 6 নম্বর প্রশ্নটা দেখেন। 6 নম্বর, যে 30 বছরের পুরাতন দলিল যদি সঠিক ব্যক্তির হেফাজত হতে বের করা হয় সেই ক্ষেত্রে আদালত নিম্নলিখিত কোন বিষয়টি মনে করবে? যে ব্যক্তি কর্তৃক দলিলটি লেখা হয়েছে বা স্বাক্ষরিত সেই ব্যক্তি কর্তৃক দলিলটি লেখা এবং স্বাক্ষরিত হয়েছে। যে ব্যক্তি কর্তৃক এটা সম্পাদিত বা সত্যায়িত সেই ব্যক্তি কর্তৃক এটা সম্পাদিত বা সত্যায়িত। মানে এটা ধরে নেওয়া হবে যে দলিলের সবকিছু ঠিকঠাকই আছে। হ্যাঁ, 90 দ্বারা অ্যাপ্লিকেবল করতে হলে অ্যাটলিস্ট 30 বছরের পুরাতন দেখেন। তো 90 কতে আসলে কি বলা আছে? 90 ক মাসুদ বলেন। 90 ক হচ্ছে যে যদি কোনো ডিজিটাল রেকর্ড। ডিজিটাল রেকর্ড কারে বলে? ডিজিটাল রেকর্ড ধরেন সিসিটিভি ফুটেজ, অডিও কল, ভিডিও কল, যা যা আছে মোটামুটি সবকিছু ডিজিটাল জিনিসের অন্তর্ভুক্ত। তো ডিজিটাল রেকর্ড যদি যথাযথ হেফাজত হতে আসে এবং এটা যদি 5 বছরের পুরাতন হয় তাহলে ধরে নিবে কি এটা ঠিকঠাক আছে। ধরেন একটা অফিস এক জায়গায় আছে, ওই দোকানটা 30 বছর ধরে আছে, 10 বছর ধরে আছে। তো 5 বছর আগেরটাই, ওই 10 বছর আগেরটাই ওনার দোকানে সিসিটিভি ফুটেজ আছে। তাহলে ভবিষ্যতে কোনো মামলায় যদি আজকের একটা মামলায় দেখা যাচ্ছে 5 বছর আগের সিসিটিভি ফুটেজ, এটা আদালত কি প্রিজিউম করবে? মে প্রিজিউম করবে, ধরে নিতে পারে ঠিকঠাক ভাবেই আছে, যে যথাযথ হেফাজত থেকে এসেছে। বুঝতে পারছেন? হ্যাঁ। 8 নম্বরটা দেখেন। 8 নম্বর, সাক্ষ্য আইনের ড্যাশ ধারায় দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জনের বিধান রয়েছে। দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন, এটা বিস্তারিত পড়বো না, এটা বলা আছে ধারা কত? 92। দালিলিক, এটা এইটুকু পড়লেই হবে যে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন, এক্সক্লুশন অফ ওরাল এগ্রিমেন্ট বাই ডকুমেন্টারি এভিডেন্স, এভিডেন্স। এটা কত মানে কত দ্বারা আছে? 92। So, যদি আপনাকে বলে যে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন, এটা কত? 92। তো আজকে আমরা যা যা পড়লাম এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞাসা করতে পারেন। বা মিতা, অনুমান বলতে পারবেন? অনুমান কয় প্রকার? মে প্রিজম কোনটা, শ্যাল প্রিজম কোনটা, কনক্লুসিভ প্রুফ কোনটা? রুবেল পারবেন? হাফিজ সাহেব? এই বিকাশ সাহেব?
আপনার প্রশ্ন করি, সবার একটু প্রশ্ন করি, দেখি পারেন কিনা। মোনালিসা বলেন যে অনুমান কয় প্রকার? শুনি না তো, কয় প্রকার? 3 প্রকার। কি কি? প্রমাণের দায়ভার, বার্ডেন অফ প্রুফ। সাক্ষ্য আইনের ধারায় 101 থেকে 114 পর্যন্ত প্রমাণের দায়ভার সম্পর্কে আলোচনা করছে। যদিও এই জায়গায় ডান সাইডে দেখেন আছে 101 থেকে 111, বাট এই অধ্যায়টা হবে 101 থেকে কত, 114। যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে বার্ডেন অফ প্রুফ সম্পর্কে আলোচনা করা হয়েছে কত থেকে কত দ্বারা, 101 থেকে 114 দ্বারা। বার্ডেন অফ প্রুফ অর্থ হচ্ছে প্রমাণের দায়ভার। প্রমাণের দায়ভার বিষয়টা আসলে কি? সেটা হচ্ছে যে কোনো মামলা যে দায়ের করে, এই মামলাটা কে প্রমাণ করবে? ফৌজদারি মামলা দায়ের করলে কে প্রমাণ করবে, আর দেওয়ানি মামলা দায়ের করলে কে প্রমাণ করবে? ফৌজদারি মামলা 2 প্রকার, একটা হলো সিআর জেনারেল রেজিস্টার্ড কেস, আর একটা হলো সিআর কমপ্লেইন রেজিস্টার্ড কেস। তাহলে জিআর সিআর মামলা, সিআর মামলা দায়ের করে নালিশকারী, নালিশকারী মামলা করলে ওই মামলা নালিশকারীকেই প্রমাণ করতে হবে, যে অভিযুক্ত তার কিছুই প্রমাণ করা লাগবে না। জিআর মামলায় প্রমাণ করতে হবে রাষ্ট্রপক্ষের, এই জায়গা যে আসামি তার কিছুই প্রমাণ করা লাগবে না। এখন আমাদের ফৌজদারি মামলার ক্ষেত্রে রাষ্ট্রকে বা বাদী পক্ষকে কোনো বিষয় প্রমাণ করতে হবে বিয়ন্ড রিজনেবল ডাউট। মানে যদি বিন্দু মাত্র সন্দেহ থাকে যে আসামি অপরাধ করে নাই, তাহলে বেনিফিট অফ দ্য ডাউটের সুবিধা পাবে আসামি। মানে আপনাকে ফৌজদারি মামলা 100% প্রমাণ করতে হবে যে আসামি যে খুন করছে, আসামি যে চুরি করছে, এটা সাক্ষ্য প্রমাণ দ্বারা 100% প্রমাণ করতে হবে। যদি 1% সন্দেহ থাকে যে আসামি এটা করছে কি করে নাই, তাহলে এই বেনিফিট অফ দ্য ডাউট মানে এই সন্দেহের সুবিধা পাবে কে? আসামি। ক্রিকেট খেলা তো দেখছেন, ক্রিকেট খেলায় যখন ধরেন রান আউটের আবেদন করছে, রান আউটের আবেদন করলে এখন এতই ক্লোজ কল যে দেখতেছে যে দাগে ব্যাট পড়ছে কি পড়ে নাই, এটা কোন রকমই বোঝা যাচ্ছে না, মানে আউট হয়েছে কি হয় নাই বোঝা যাচ্ছে না। সেই ক্ষেত্রে এই সন্দেহের সুবিধা পায় ব্যাটসম্যান, ধরে নিয়ে হবে সে আউট হয় নাই। তাহলে আমাদের ফৌজদারি মামলার ক্ষেত্রে সন্দেহের সুবিধা কি বাদী পক্ষ পায় না আসামি পক্ষ? আসামি পক্ষ। এবং ফৌজদারি মামলা প্রমাণ করতে হয় কিভাবে? বিয়ন্ড রিজনেবল ডাউট, মানে যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে। বুঝতে পারছেন? এবার আসি দেওয়ানি মামলা। দেওয়ানি মামলায় আমার যদি দেওয়ানি মামলায় যিনি মামলা দায়ের করেন তাকে বলে বাদী বা প্লেইন্টিফ, যার বিরুদ্ধে দায়ের করা হয় তাকে বলে কি, ডিফেন্ডেন্ট। তো দেওয়ানি মামলায় যিনি মামলা দায়ের করবেন তাকেই মামলাটা প্রমাণ করতে হবে। এখন এই জায়গায় বিয়ন্ড রিজনেবল ডাউট মানে যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করা লাগবে না, এই জায়গায় হলো ব্যালেন্স অফ প্রবাবিলিটি, সম্ভাব্য ভারসাম্যপূর্ণ প্রমাণ। আপনি 100 ভাগের ভিতরে কত পাইলে আপনার দাঁড়িপাল্লা বেশি হবে? 51। তাহলে আপনি যদি 51 ভাগ প্রমাণ করতে পারেন তাহলে এই মামলায় জয়লাভ হবে আপনার। বুঝেন কিনা? কিন্তু ফৌজদারি মামলায় প্রমাণ করা লাগবে কত? 100%। তাহলে আরিফ সাহেব বলেন যে দেওয়ানি মামলায় প্রমাণ আর ফৌজদারি মামলায় প্রমাণের কোনো পার্থক্য আছে কিনা? অবশ্যই আছে স্যার। কিরকম? ফৌজদারি মামলা আছে আসামি পক্ষ 100 সুবিধা পায়, অর্থাৎ বাদী পক্ষ যদি 1% যদি এর বের হয় তাহলে আসামি পক্ষ খালাস। আর যদি দেওয়ানি মামলায় স্যার যদি বিবাদী প্রমাণ করতে পারে 51%, তাহলে বিবাদী পক্ষে ডিগ্রি পাবে। হ্যাঁ, এটা তো ঠিক। আপনি দেওয়ানি মামলায় 50% একটু আচ্ছা বেশি পাবে। আচ্ছা দেখেন, তাহলে আমার মনে রাখতে হবে যে ফৌজদারি মামলায় যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করা লাগে, আর দেওয়ানি মামলায় লাগে ভারসাম্যপূর্ণ প্রমাণ। অর্থাৎ আপনি যদি বেশি প্রমাণ করতে পারেন, পুরোপুরি প্রমাণের দরকার নাই, আপনি যদি বিবাদীর চেয়ে বেশি প্রমাণ করতে পারেন তাহলে মামলার ডিগ্রি বাদী পাবে, আর বিবাদী যদি বেশি প্রমাণ করতে পারে তাহলে বিবাদী পাবে। আচ্ছা এখন শুনেন, নর্মালি প্রমাণের দায়ভার এটাই, তবে কিছু কিছু ক্ষেত্র আছে যে যে সকল ক্ষেত্রে প্রমাণের দায়ভার কখনো বিবাদীর উপর বর্তায়, কখনো আসামির উপর বর্তায়। এর কিছু একটা মানে কিছু একটু আমরা একটু উদাহরণ পাইছি। কেমনে?
যে প্লি অফ এলিবি, সুমন সেন বলেন প্লি অফ এলিবি বা অন্যত থাকার অজুহাত প্রাসঙ্গিক কত ধারায়? কত? 11 ধারায় কি আছে বলেন? যদি কোনো আসামি বলে যে আমি দূরে ছিলাম, তার এই কথাটা প্রাসঙ্গিক কত ধারায়? 11 ধারায়। কিন্তু তাকেই প্রমাণ করতে হবে, তখন ওই আসামিকেই প্রমাণ করতে হবে, রাষ্ট্র আর বাদীপক্ষ প্রমাণ করতে যাবে না। এটা বলেছে কত ধারায়? 103 ধারায়। তাহলে আমরা দেখলাম যে 103 ধারায় প্রমাণের দায়ভার বাদী থেকে শিফট হয়ে কার উপর যাচ্ছে? আসামির উপর বা বিবাদীর। বুঝেন কিনা? আচ্ছা, সে যদি বলতো, সে যদি কিছুই না বলতো, তাহলে কিন্তু প্রমাণ করা লাগতো কার? বাদী। সে যদি কিছু ওই যে অন্যত থাকার অজুহাত সে দাবি না করতো, তাহলে বাদীকেই প্রমাণ করা লাগতো। আর একটা উদাহরণ আমরা পাইলাম একটু আগে, যে 105 ধারা শেয়াল প্রিজম নাকি, ওখানে বলছে যে সাধারণ ব্যতিক্রম যে দাবি করবে, আসামির বিরুদ্ধে মামলা আছে হত্যা মামলা, আসামির বিরুদ্ধে আসামি কাট কাটতে ছিল, কুড়ালের মাথা ছুটে গিয়ে পথচারী একজন মারা গেছে, তার বিরুদ্ধে হত্যা মামলা, বলছে হত্যা মামলা হয়েছে। তখন আসামি বলতেছে যে আমার কুড়ালেই তার মারা, সে মারা গিয়েছে, কিন্তু এই জায়গায় আমার কোনো দোষ ছিল না, আমি যথাযথ সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে কাজ করতেছিলাম, সেই জায়গায় আমার কোনো দায় নাই। তাহলে এই যে যে সে দাবিটা করলো, তখন তার যে সতর্কতার কোনো অভাব ছিল না, এটা তাকেই প্রমাণ করতে হবে। এটা বলা হয়েছে কত ধারায়? 105 ধারায়। তার মানে বোঝা গেল যে প্রমাণের দায়ভার সবসময় একজনের উপরে থাকে না, এটা কি হয়? শিফট হয়, একজন থেকে আরেকজনের উপরে বর্তায়। এই যে যে প্রমাণ রিলেটেড ব্যাপার সেপার, যে কোন ক্ষেত্রে কে প্রমাণ করবে, এই বিধিবিধান গুলোই আলোচনা করা হয়েছে সাক্ষ্য আইনের 101 থেকে 114। 101 থেকে 100 দেখেন। সাধারণ অর্থে প্রমাণের দায়ভার অর্থ হলো প্রমাণ দাখিলের দায় বা দায়িত্ব। প্রমাণের দায়ভার অর্থ হলো মকদ্দমার কোনো পক্ষের কোনো বিচার্য তথ্য বা তথ্যাবলী প্রমাণ করার দায়িত্ব। প্রমাণের মানদণ্ড দেখেন, একটি বিষয় কখন প্রমাণিত হয়েছে বা একটি বিষয় কখন প্রমাণিত বলে আদালত গণ্য করবে, তা প্রমাণের মানদণ্ডের উপর নির্ভর করে। অর্থাৎ কোনো একটি কোনো পক্ষ একটি বিষয়কে এমন পর্যায়ে প্রমাণ করবে যেন আদালত বিষয়টি প্রমাণিত বলে গণ্য করতে পারে। ফৌজদারি এবং দেওয়ানি মামলায় প্রমাণে বা মাত্রার গোল দিবেন দুইটি মানদণ্ড আছে। এক নাম্বার আমরা যদি দেখি, ফৌজদারি মানদণ্ড যা যুক্তিসঙ্গত, আন্ডারলাইন করবেন, যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ বা সন্দেহাতীত প্রমাণ, প্রুফ বিয়ন্ড রিজনেবল ডাউট। জায়গা ডি আছে, ডি হয়ে যাবে, ডাউটে ডি হবে, দেখছেন? এবং দেওয়ানি মানদণ্ড যা সম্ভাব্য ভারসাম্যপূর্ণ পূর্বক প্রমাণ অন ব্যালেন্স অফ প্রবাবিলিটিস করা হলে গণ্য হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ফৌজদারি মামলা প্রমাণ করতে হবে কিভাবে? যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে। আর দেওয়ানি মামলা প্রমাণ করতে হবে কিভাবে? ভারসাম্যপূর্ণ প্রমাণ। এবার আমরা চলে আসি ফৌজদারি মামলা প্রমাণের মানদণ্ড। অপরাধ আইন বিজ্ঞানের একটি মৌলিক নীতি হলো যে, আন্ডারলাইন করবেন, একজন অভিযুক্তকে নির্দোষ বলে গণ্য করা যতক্ষণ পর্যন্ত না সে বিচারের মাধ্যমে দোষী বলে প্রমাণিত হয়। যতক্ষণ বিচারক তারে ফাঁসি রায় না দিচ্ছে বা কারাদণ্ডের রায় না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ধরা হবে কি? আমাদের দেশে যে যেটা হয় আর কি, ধরেন একজনের বিরুদ্ধে একটা ধর্ষণের মামলা করছে, চুরির মামলা করছে, সাথে সাথেই আমরা ধরে নিই কি সে অপরাধটা করেছে, কিন্তু অ্যাকচুয়ালি তাকে অপরাধী বলা উচিত কখন? যখন তাকে সব কিছু বিচার শেষে তাকে সাজা দেওয়া হয়। ফৌজদারি মামলার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির দোষ যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে, প্রুফ বিয়ন্ড রিজনেবল ডাউট করতে হবে। যুক্তিসঙ্গত সন্দেহ ঊর্ধ্বে হলো, আন্ডারলাইন করেন, এমন একটি সন্দেহ যার জন্য কোনো যুক্তি দেখানো যায়। সুতরাং যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ বা সন্দেহাতীত প্রমাণ অর্থ হলো, আন্ডারলাইন করবেন, এমন কোন প্রমাণ যেখানে কোনো যুক্তি দেখানো যায় না। ফৌজদারি মামলায় যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে অভিযুক্তকে দোষী বলে প্রমাণের ভার গোল দিবেন প্রসিকিউশন পক্ষের উপর বর্তায়। প্রসিকিউশন পক্ষ মানে হচ্ছে যারা মামলা দায়ের করে, রাষ্ট্রপক্ষ বা অভিযোগকারী পক্ষ। এবং এই প্রমাণের ভার কখনো পরিবর্তন
অর্থাৎ যে মামলা করবে তাকেই প্রমাণ করতে হবে, এটা কখনো পরিবর্তন হয় না। অর্থাৎ রাষ্ট্রপক্ষ বা অভিযোগকারী পক্ষ সর্বদা প্রমাণ করবে যে অভিযুক্ত ব্যক্তি দোষী। ফৌজদারি মামলায় অভিযুক্তকে নির্দোষ প্রমাণ করার ভার অভিযুক্ত ব্যক্তির উপর বর্তায় না। অভিযুক্ত ব্যক্তির উপর বর্তায় না, কিন্তু সে যদি নিজে কোনো কিছু দাবি করে, মানে নিজে সাইডে সাইডে নিচ্ছে, তখন সেটা তাকেই প্রমাণ করতে হবে। বাট নর্মালি আসামির কিন্তু কিছুই প্রমাণ করা লাগে না, সে খালি কাঠগড়ায় দাঁড়ায় থাকবে। আর রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করবে, সাক্ষীরে রাষ্ট্রপক্ষ জবানবন্দি নেবে, আসামির আইনজীবী করবে হচ্ছে জেরা। মানে লিখিত document যে submit করে নিজের পক্ষে, এটা শুরু করতে পারে 340 ছাপাই সাক্ষী। কখন আর কি এটা হচ্ছে যে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ, তারপর হলো 342 হলো আদালত আসামির পরীক্ষা করবে, যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে, তখন জিজ্ঞাসা করে যে আপনি কি ছাপাই সাক্ষী দিতে চান কিনা, নিজের পক্ষে সাক্ষ্য দিতে চাই কিনা। তখন সে আবার লিখিত আবেদন করবে যে হ্যাঁ, বাদী যেরকম তার পক্ষে সাক্ষ্য দিতে, আমি আমার পক্ষে আমার পক্ষে মাসুদ আছে, সমীর আছে, বিমল আছে, তারাও আমার পক্ষে সাক্ষ্য দিতে চায়। তখন ওই যে ওই মুহূর্তে আপনার হ্যাঁ হ্যাঁ ওই সময় সাক্ষী দিতে চায়, এই তারিখটা দিয়ে বলে আচ্ছা, তাহলে আমরা দেওয়ানি মামলার মানদণ্ড দেখি। দেওয়ানি মামলায় প্রমাণের মানদণ্ড অর্থ হলো সম্ভাব্য ভারসাম্য পূর্বক প্রমাণ, অন ব্যালেন্স অফ প্রবাবিলিটিস করা বলে গণ্য হয়। দেওয়ানি মামলায় প্রমাণের প্রাথমিক দায়ভার গোল দিবেন বাদীর উপর বর্তায়। তাহলে ফৌজদারি মামলা প্রমাণ করবে রাষ্ট্রপক্ষ বা অভিযোগকারী পক্ষ, আর দেওয়ানি মামলা করবে কি? বাদী পক্ষ। আচ্ছা, আমরা একটু পড়ি, দেখেন। প্রমাণের দায়ভার, বার্ডেন অফ প্রুফ, প্রমাণ দাখিলের দায়ভার বা ওনাস অফ প্রুফ। এখন যদিও দুইটা জিনিসের মধ্যে কিঞ্চিত পার্থক্য আছে, কিন্তু আমরা একটা জিনিস মনে রাখবেন যে বার্ডেন অফ প্রুফ এটা কখনো চেঞ্জ হয় না। যেটা চেঞ্জ হয় প্রমাণ দাখিলের দায়িত্ব, ওনাস অফ প্রুফ। বার্ডেন অফ প্রুফ মানে হচ্ছে যে বাদী সবসময় মামলা প্রমাণ করবে, এটা কোনোদিনও চেঞ্জ হবে না। আর রাষ্ট্রপক্ষ সর্বদা তার মামলা প্রমাণ করবে, এটা হলো বার্ডেন অফ প্রুফ। তাহলে ওনাস অফ প্রুফ কি? এটা হলো প্রমাণ দাখিলের দায়িত্ব। যদি মামলা চলাকালীন সময়ে ওই যে আসামি এসে দায়ের করলো, দাবি করলো যে সে অন্যত্র ছিল, তাহলে অন্যত্র থাকার যে দাবি, এই প্রমাণ দাখিলের দায়িত্ব কার? আসামি। এটার অ্যাকচুয়ালি বলে ওনাস অফ প্রুফ, প্রমাণ দাখিলের দায়িত্ব। বুঝলেন কিনা? অথবা আসামি এসে যদি বলে যে যে ঘটনাটা ঘটাইছে এটা বিশেষ ব্যতিক্রমের অধীন, তাহলে প্রমাণ দাখিলের দায়িত্ব কার? আসামি। তাহলে প্রমাণ দাখিলের দায়িত্ব ইংরেজি হচ্ছে ওনাস অফ প্রুফ, আর প্রমাণের দায়ভার ইংরেজি হচ্ছে কি? বার্ডেন অফ প্রুফ। দেখেন, প্রমাণের দায়ভার বার্ডেন অফ প্রুফ এবং প্রমাণ দাখিলের দায়িত্ব ওনাস অফ প্রুফের মধ্যে প্রয়োজনীয় পার্থক্য আছে। প্রমাণের দায়ভার সেই ব্যক্তির যিনি কোনো তথ্য প্রমাণ করতে বাধ্য। আন্ডারলাইন করবেন, এটা কখনো পরিবর্তন হয় না। কোনটা পরিবর্তন হয় না? বার্ডেন অফ প্রুফ। কিন্তু প্রমাণ দাখিলের দায়িত্ব আন্ডারলাইন করবেন, ওনাস অফ প্রুফ সবসময় পরিবর্তনশীল এবং এক পক্ষ থেকে অন্য পক্ষের উপরে বর্তায়। সাক্ষ্য আইনের সাধারণ নিয়ম হলো যিনি অভিযোগ দায়ের করবে আইনত তা প্রমাণ করার দায়িত্ব উক্ত ব্যক্তির উপর বর্তায়, অর্থাৎ প্রসিকিউশন পক্ষে বা অভিযোগকারী বা বাদী। প্রমাণের দায়ভার দুইটি বিষয়কে নির্দেশ করে। এক, মামলা প্রতিষ্ঠা করার দায়িত্ব, দ্য বার্ডেন অফ এস্টাবলিশিং এ কেস। আর দুই হচ্ছে প্রমাণ দাখিলের দায়িত্ব, বার্ডেন অফ ইন্ট্রোডিউসিং এভিডেন্স। মামলা প্রতিষ্ঠা করার যে দায়িত্ব, বার্ডেন অফ প্রুফ, এটা কখনো পরিবর্তন হয় না। এটা দেওয়ানি মামলায় কার প্রমাণ করা লাগবে? বাদী। ফৌজদারি মামলায় রাষ্ট্রপক্ষের। তাহলে পরিবর্তন যেটা হয় সেটা হলো কি? প্রমাণ দাখিলের দায়িত্ব, প্রমাণ দাখিলের দায়িত্ব। দেখেন, আমরা চলে আসলাম 101 ধারায়। 101 ধারায় প্রমাণের দায়ভার বা বার্ডেন অফ প্রুফ বলতে মামলা প্রতিষ্ঠা করার দায়িত্ব বা বার্ডেন অফ এস্টাবলিশিং এ কেস বোঝানো হয়েছে। অর্থাৎ আন্ডারলাইন করবেন, প্লিডিংসে বা অভিযোগে বা এজাহারে যে দাবি করা হয় তা প্রমাণের দায়ভার সর্বদা দাবিকারী পক্ষের, এটা কখনো পরিবর্তন হয় না। 101 ধারা অনুযায়ী পড়বো, দেখেন, আন্ডারলাইন করেন 101 ধারা অনুযায়ী।
যিনি কোনো বিষয়ের গোল দেবেন অস্তিত্ব দাবি করে, কি দাবি করে? তদুপরি নির্ভরশীল কোনো আইনগত অধিকার বা দায় সম্পর্কে আন্ডারলাইন করবেন, আদালতের রায় কামনা করে। আদালতের কি কামনা করে? অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো ঘটনার অস্তিত্ব দাবি করে আদালতের রায় কামনা করে, তিনি সেই বিষয়ের অস্তিত্ব অবশ্যই প্রমাণ করবেন। একটু বোঝেন। মোনালিসা বলতেছে যে অমুক মিতা ওনাকে বেদখল করেছে, যেহেতু মিতা ওনাকে স্থাবর সম্পত্তি হতে বেদখল করেছে, তাই মিতা কাছ থেকে ওই সম্পত্তি মোনালিসাকে ফেরত দেওয়া হোক, এই মর্মে আদালতের রায় কামনা করছে। তাহলে এই জায়গায় মোনালিসা অস্তিত্ব দাবি করতেছে, অস্তিত্ব কোন অস্তিত্ব? যে মিতা ওনারে বেদখল করছে। তাহলে মিতা যে বেদখল করছে এটা কাকেই প্রমাণ করা লাগবে? মোনালিসাকে। মাসুদ যদি বলে যে ডিপজল মাসুদে আঘাত করছে, ডিপজল মাসুদের নাকে ঘুষি দিছে, রক্ত পড়তেছে, এখন মাসুদ বলতে পারছে যে ডিপজল যেহেতু আমার ঘুষি দিচ্ছে, ডিপজলের শাস্তি চাই। তাহলে ডিপজলের জায়গা কোন ঘটনার অস্তিত্ব দাবি করতেছে? নাকে ঘুষি দেওয়া। আর রায় কামনা করতেছে কিসের জন্য? ডিপজলের শাস্তির জন্য। তাহলে নাকে যে ঘুষি দিছে ডিপজল মাসুদ রে, এটা কে প্রমাণ করবে? মাসুদেরই। কত দাঁড়ায়? 101। তার মানে 101 দেওয়ানি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য, ফৌজদারি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য। দেখেন, কোন ব্যক্তি যখন কোনো বিষয়ের অস্তিত্ব প্রমাণ করতে বাধ্য থাকে, তখন বলা হয় যে বিষয়টি প্রমাণ করার দায়িত্ব সেই ব্যক্তির উপরে ন্যস্ত। উদাহরণ করি, দেখেন। এ বলে যে এ বলে যে বি সি কে হত্যা করেছে। এ আরিফ সাহেব বলতেছে যে বদরুল চন্দনকে হত্যা করছে। আরিফ আদালতের নিকট বদরুলের শাস্তির জন্য রায় কামনা করে। বদরুল যে চন্দনকে হত্যা করেছে তা প্রমাণের দায়ভার কার উপর বর্তায়? আরিফের উপরই। আলোচ্য উদাহরণে হত্যার অভিযোগ করেছে আরিফ। অভিযোগটি বা বদরুল অভিযোগটি বা ও বদরুল যে হত্যাকারী বা অপরাধী তা প্রমাণের দায়ভার আরিফের উপর বর্তাবে। এই প্রমাণের ভার কখনো পরিবর্তিত হয়ে বদরুলের উপর বর্তাবে না। বদরুল যে খুন করেনি তা প্রমাণের ভার বদরুলের উপর বর্তায় না। কেন বর্তায় না জানেন? কারণ যে মামলা করে তারই প্রমাণ করা লাগবে। এখন আপনি বলতে পারেন যে তাইলে শুনলাম যে উন্নত থাকার অজুহাত বা ব্যতিক্রম, সেটা তো তার প্রমাণ, সে প্রমাণ করতেছে ব্যতিক্রমে পড়ে, সে প্রমাণ করতেছে অন্যত্র ছিল। আচ্ছা, বদরুল যে হত্যা করেছে তা প্রমাণ করতে পারলে মামলাটি প্রতিষ্ঠিত হবে। তাহলে আলামিন সাহেব বলেন 101 ধারায় কি বলছে? যে যেটা দাবি করে আদালতের রায় কামনা করে, সে সেটা তাকেই প্রমাণ করতে হবে। কত ধারায়? 101 ধারা। আপনি যদি এখান থেকে মুখস্থ করেন তাহলে লিখিততে আলাদা এইভাবে করা লাগবে না। লিখিততে লিখবেন যে যদি কোনো ব্যক্তি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে আদালতের রায় কামনা করে, তাহলে সেই অস্তিত্বটা তাকেই প্রমাণ করতে হবে। এটাই কত ধারা? 101 ধারা। 102 আসি। 102 ধারায় প্রমাণের দায়ভার বলতে আন্ডারলাইন করবেন, প্রমাণ দাখিলের দায়িত্ব বার্ডেন অফ ইন্ট্রোডিউসিং এভিডেন্স বোঝানো হয়েছে। প্রমাণ দাখিল করার দায়িত্ব উভয় পক্ষে দাখিল করা প্রমাণের উপর ভিত্তি করে, আন্ডারলাইন করবেন, ক্রমাগত পরিবর্তিত হতে থাকে এবং এক পক্ষ থেকে অন্য পক্ষের উপরে বর্তাতে থাকে। এটা একটু বোঝানো লাগবে না। দেখেন, 102 ধারা অনুযায়ী মামলার কার্যক্রমে, আন্ডারলাইন করবেন, কোন পক্ষ হতে সাক্ষ্য দেওয়া না হলে, কোন পক্ষ হতে সাক্ষ্য দেওয়া না হলে যে পক্ষ মামলায় পরাজিত হবে, পরাজিত হবে এটা বলতেন, মামলার বিষয়বস্তু প্রমাণের দায়ভার সেই পক্ষের উপরে বর্তায়। যদি কোনো পক্ষ থেকেই মামলায় কোনো সাক্ষ্য দেওয়া না হয়, তাহলে মামলায় যে পরাজিত হবে প্রমাণের দায়ভার হচ্ছে তার উপরই বর্তাবে। এটার অর্থ কেমনে একটু পড়ি, তারপরে বুঝবেন। একটু শুনেন, উদাহরণ পরে পড়ি, আগে আমার কথা শুনেন। ধরেন আরিফ সাহেব একটা স্ট্যাম্প দেখাইয়া মামলা করছে মাসুদের বিরুদ্ধে। আরিফ সাহেব বলতেছে যে ওনার এই যে দেখেন মাসুদ আমারে স্ট্যাম্পে সিগনেচার দিয়ে ব্যবসার জন্য আমার কাছ থেকে 10 লাখ টাকা নিছে। এই মামলার বাদী কে? আরিফ সাহেব। আর আসামি কে? মাসুদ। এই যে মামলা দায়ের করলো, বলেন তো এখন এই মামলাটা এই মুহূর্তে কার প্রমাণ করা লাগবে? কার প্রমাণ করা লাগবে? আরিফ সাহেবের।
এটা কত? 101। ধরেন আরিফ সাহেব মামলা কইরা যদি চুপ থাকে, আরিফও চুপ মাসুদও চুপ, তাহলে মামলায় হারবে কে? মামলায় হারবে কে? তাহলে যে এই জায়গায় বলছে যে হারবে তারই মামলাটা প্রমাণ করা লাগবে। এটা কত? 102। আচ্ছা, এলো এক ডাইমেনশনে বুঝালাম। আর একটু চিন্তা করেন, ধরেন আরিফ তো দলিল দেখায় মামলা করছে, মাসুদ এসে বলতেছে যে রনার স্বাক্ষর আমার, স্বাক্ষর আমিই দিছি, কিন্তু এই স্বাক্ষরটা আরিফ সাহেব আমার কাছ থেকে আমার ভুল টুল বুঝাইয়া সিস্টেমে নিছে, মানে আমি মাতাল ছিলাম বা আমারে মানে ভুল দেখে ভয় দেখায় যে কোনো ভাবে নেছে, স্বাক্ষর আমারই। তখন এই যে যে দাবিটা করলো মাসুদ, তার স্বাক্ষর তারই, কিন্তু সে নতুন একটা দাবি করলো, বললো যে আরিফ সাহেব প্রতারণা করে স্বাক্ষরটা নিছে। এখন এই প্রতারণার বিষয়টা, মানে প্রতারণা করে নিছে, কারণ আরিফ সাহেব আবার বলতেছে না ইওর অনার আমি কোনো প্রতারণা করিনি। তাহলে এই প্রতারণার বিষয়টা কে প্রমাণ করবে বলেন? মাসুদ যেহেতু দাবি করছে, এটা প্রমাণ করবে কে? এখন মাসুদ দাবি কইরা মাসুদ ও চুপ, আরিফ ও চুপ, তাহলে মামলায় হারবে কে? কে হারবে বলেন তো? মাসুদ, কারণ মাসুদ তো স্বীকার করে নিছে, কিন্তু বললো যে প্রতারণা ছিল। এখন প্রতারণা বিষয়টি সে প্রমাণ না করে চুপচাপ আছে। তাহলে এই জায়গা যদি উভয় পক্ষই চুপ থাকে, তাহলে হারবে কে? মাসুদ। তাহলে এই জায়গা প্রমাণের দায়ভার কার উপর বর্তায়? এটাও কত? 102। তাহলে কোন মামলায় যদি কোনো সাক্ষ্য প্রদান করা না হয়, তাহলে যে মামলায় হেরে যাবে তারই সেই বিষয়টা প্রমাণ করতে হবে। এটাই বললো কত দাঁড়ায়? 102 দাঁড়ায়। হ্যাঁ, তো একটু পড়ি দেখেন, যারা বুঝেন না এখনো পড়ি দেখেন, উদাহরণ দেখেন। 102 টা কি বলে? বলা হয় বন্ডে বকেয়া অর্থ আদায়ের জন্য এ বি এর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করেছে, আরিফ মামলা করছে বদরুলের বিরুদ্ধে। বদরুল বন্ডের বিষয়টি আন্ডারলাইন করেন, স্বীকার করে। সে কি করতেছে? স্বীকার করে, কিন্তু দাবি করে যে প্রতারণার মাধ্যমে আরিফ বন্ডটি সম্পাদন করেছে। আরিফ প্রতারণার বিষয়টা অস্বীকার করে, আন্ডারলাইন করেন। আরিফ বলছে না আমি কোনো প্রতারণা করি নাই। যদি কোনো পক্ষ সাক্ষ্য প্রদান না করে, তাহলে প্রতারণার বিষয়টি প্রমাণিত হবে না, এবং এই কারণে মামলায় কে জয়ী হবে? আরিফ জয়ী হবে। বুঝেন কিনা? যদি সে বন্ডের বিষয়টা স্বীকার না করতো বদরুল, তাহলে মামলা প্রমাণ করা লাগতো কার? আরিফের। কিন্তু সে বন্ডের বিষয় স্বীকার করে আবার বলতেছে প্রতারণা আছে, তাহলে প্রতারণা তাকেই প্রমাণ করতে হবে। এখন সে প্রতারণা দাবি করে যদি চুপ থাকে, তাহলে সে হেরে যাবে। তাহলে এই ক্ষেত্রে প্রমাণের দায়ভার কার উপর বর্তায়? যে মামলা হেরে যাবে তার। দেখেন, যেহেতু বদরুল পরাজিত হবে, তাই এই ক্ষেত্রে প্রমাণের ভার বা প্রমাণ দাখিলের ভার দায়িত্ব বদরুলের উপর বর্তাবে। এই মামলায় বাদী হলো কে? আরিফ। 101 ধারা অনুযায়ী আন্ডারলাইন করেন, প্রমাণের ভার আরিফের উপর বর্তাবে। যে মামলা করে তাকেই তো প্রমাণ করতে হবে। কত ধারায়? 101 ধারায়। কিন্তু 102 ধারা অনুযায়ী প্রমাণের ভারটি পরিবর্তন হয়ে বদরুলের উপরে অর্পিত হয়েছে। এখানে বদরুলের উপর প্রমাণের দায়ভার অর্থ হলো প্রমাণ দাখিল করার দায়িত্ব, বা বন্ডটি যে প্রতারণার মাধ্যমে সম্পাদন করা হয়েছে সেই সম্পর্কে প্রমাণ দাখিল করার দায়িত্ব। জেনে রাখা ভালো। দেখেন, তাহলে 101 ধারায় প্রমাণের দায়ভার কখনো পরিবর্তন হয় না, কিন্তু 102 ধারায় প্রমাণের দায়ভার পরিবর্তন হয়। অ্যাকচুয়ালি এটা 101-2 ধারায় প্রমাণের দায়ভার না, এটাকে বলে কি? 102 ধারায় প্রমাণ দাখিলের দায়ভার, প্রমাণ দাখিলের দায়ভার। তাহলে মাসুদ সাহেব বলেন যে 101 এর সাথে 102 এর পার্থক্য কি? 101 এর সাথে দায়ভারটা পরিবর্তন করছে, মানে যে বাদী যে বস্তুত দাবি করছে তারই সেটা প্রমাণ করা লাগে। আর 102 এর বিষয়টা তো অনেক ক্ষেত্রে আমরা তো জানি যে বাদী প্রমাণ করা লাগে, কিন্তু যে 102 এর ক্ষেত্রে ওই দাবিটা পরিবর্তন করতে পারে, যে বাদী করা লাগে অনেক ক্ষেত্রে বিবাদীর যদি উভয় পক্ষ চুপ থাকে, তাহলে যে হেরে যাবে তার উঠে আবার দাবি করতে হয়। ঠিক আছে স্যার? কারণ 101 আর 102 হলো তিনটে বিষয় আছে স্যার। 101 হলো একটা বিষয়, এটা হচ্ছে বাদী যে মামলা করছে তাকেই প্রমাণ করতে হবে যে ওই মাসুদ সাহেব উল্টোপাল্টা করছেন তাই মামলা করছে, বাদী মানে আরই প্রমাণ করে। আর 102 এর যে দুটো বিষয় আছে। একটা বিষয় হচ্ছে যে আ- আমি মামলা করছি মাসুদ সাহেবের বিরুদ্ধে, মামলা করার পরে এখন সবকিছু ঠিকঠাক ছিল স্যার, হঠাৎ মাসুদ সাহেব বলতেছে যে স্যার ইসলাম আমি দিছিলাম,
কিন্তু ইসলাম আমি দিয়ে যে সইটা করছি ওটাও ঠিক আছে, কিন্তু সইয়ের ভিতরে যে লেখা, ওই লেখা আমার কাছে আরিফ সাহেব কিভাবে জানো কিভাবে করবে মাথা নষ্ট নেই। কথাটা ঠিক আছে? এই হলো 102, আর প্রথম যেটা বললাম ওটা 101। আচ্ছা, 102 অনার্গল করে 101 কখনো পরিবর্তন হয় না, 102 পরিবর্তন হতে পারে। দেখেন, আমরা বিগত বছরের প্রশ্ন দেখি। 1 নাম্বার, সাক্ষ্য আইনে কোন ধারায় প্রমাণের দায়িত্ব সংক্রান্ত বিধান উল্লেখ আছে? প্রমাণের দায়িত্ব, এটা আন্ডারলাইন করেন। বা যদি বলে যে বার্ডেন অফ প্রুফ আছে কত ধারায়? 101। বার্ডেন অফ প্রুফ কত ধারায়? 101 ধারায়। 2 নাম্বারটা দেখেন, এ বলে যে বি একটি অপরাধ করেছে। এখন এ চায় আদালতের রায়ে বি এর সাজা হোক। কোন বক্তব্যটি সঠিক? এ কে অবশ্যই প্রমাণ করতে হবে যে বি অপরাধটি করেছে। কত ধারায়? 101 ধারায়। সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার প্রশ্নটা দেখেন, যে দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রমাণের মানদণ্ড হলো সম্ভাব্য ভারসাম্যপূর্ণ প্রমাণ। 4 নাম্বার প্রশ্নটা দেখেন, প্রমাণের প্রাথমিক দায়ভার বার্ডেন অফ প্রুফ দেওয়ানি মামলায় সর্বদা বাদীর উপর এবং ফৌজদারি মামলায় প্রমাণের প্রাথমিক দায়ভার প্রসিকিউশন বা ফৌজদারি পক্ষের উপর বর্তায়। সাক্ষ্য আইনের কত ধারায় বলছে? 101। 101। 10 নাম্বার প্রশ্নটা গুরুত্বপূর্ণ, পড়লাম না, বাট পারবেন আপনারা। 12 নাম্বার প্রশ্নটা দেখেন। 12 নাম্বার, যে নিম্নলিখিত কোন ব্যক্তির উপর প্রমাণের ভার বর্তায় না? বর্তায় না। মামলায় কোন পক্ষ সাক্ষ্য না দিলে যে পক্ষ জয়ী হতে পারে। সাক্ষ্য না দিলে জয়ী হতে পারলে কি তার উপর বর্তায় না? সাক্ষ্য না দিলে যদি হেরে যেতে পারতো, তার উপরে বর্তায়। 13 নাম্বারটা দেখেন, এ একটি জমির জন্য বি এর বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করে। জমিটি বি এর দখলে আছে। এ দাবি করে বি এর পিতা সি উইল করে ওই জমি একে দিয়ে গেছে। এখানে প্রমাণের দায়িত্ব কার? যে মামলা করছে তার। 14 তো হুবহু ওই যে বকেয়া অর্থ আদায়ের যে উদাহরণটা বললাম, এটা কত দাঁড়ায়? 102। 102। তো দেখেন, আজকে আপনাদের এই পর্যন্তই। নামাজের পর পরীক্ষা হবে, পরীক্ষা দিয়ে যাবেন। আর কালকে পড়া আছে 4:30টায়।